বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের সেমিনারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন 2021 প্রোগ্রামের আন্ডারে ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশ এবং যার সাথে গুচ্ছ প্রস্তুতি ফ্রি এই বিষয়ের সম্পূর্ণ নতুন ব্যাচের যে ওরিয়েন্টেশন সেমিনার সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ঈদের আগে তো অলরেডি একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, সো আবার নতুন করে যেটা শুরু হচ্ছে সেটা নিয়ে মেইনলি আমরা কথা বলবো। এবং আজকে যাদেরকে ইনভাইট করা হয়েছে জুমে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, তারা মেইনলি হচ্ছে নন অ্যাডমিটেড স্টুডেন্ট যারা আছে তাদের। তো আমি আর কথা না বাড়িয়ে তোমাদের ছোট্ট একটা পোল কোশ্চেন দিয়ে আলোচনাটা শুরু করছি। তোমরা অলরেডি যে ঘোষণাটা শুনতে পেয়েছো, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী তোমাদের কি করণীয় বলে মনে করো? অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা উচিত এখন, নাকি ভর্তি প্রস্তুতির পাশাপাশি অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা উচিত? তো তোমরা এটা উত্তর দিতে দিতে যারা ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের এই প্রোগ্রামটা এখন লাইভ দেখছো তাদের জন্য বলছি, তোমরাও কিন্তু তোমাদের প্রশ্ন বা কনসার্ন কমেন্টে জানাতে ভুলবে না। তার কারণ আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা সেই প্রশ্নগুলো এবং সেই কনসার্নগুলোও দেখবেন এবং আমাদের সামনে উপস্থাপন করবেন। এর পাশাপাশি তুমি যদি মনে করো যে তোমার মতো আরো কেউ এই ভিডিওটা দেখলে উপকৃত হতে পারে এবং তাদের কিছু জিজ্ঞাসার উত্তর পেয়ে যেতে পারে, তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো, তাহলে সবাই কিন্তু জিনিসগুলো জানতে পারবে বা বুঝতে পারবে। সো এর পাশাপাশি তোমাদের কাছে আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব, যে কেন তোমরা যে উত্তরটা দিচ্ছ পোলের অ্যান্সারে, কেন তোমরা সেটাকে সঠিক বলে মনে করো? যারা আমাদেরকে জানাচ্ছ যে শুধু অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত, সেটার পিছনে তোমার যুক্তিটা কি? আর যারা ভাবছো যে না, ভর্তি প্রস্তুতির পাশাপাশি এখন অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত, তাদের পক্ষের যুক্তিটা কি? এক লাইনে তুমি যদি যুক্তিটা আমাদেরকে জানাতে পারো, তাহলে আমরা ডিসকাশনটা আগাতে পারি। তোমরা তোমরা কি মনে করছো, তোমাদের যুক্তিটা কি, সেটা যদি আমরা জানতে পারি। তোমরা আমাদের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করার জন্য জুমে যারা আছো তারা চ্যাট বক্সটা ইউজ করতে পারো, আর বাকিরা যারা আছো ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ দেখছো, তারা ডিরেক্টলি কমেন্টে হচ্ছে আমাদেরকে জানাতে পারো তোমাদের কেন মনে হয় তোমাদের ডিসিশনটা সঠিক। যেমন অলরেডি অনেকে জানাচ্ছ যে ভাই আমরা যদি একদম পরে শুরু করি তাহলে হচ্ছে সময়টা কম পাওয়া যাবে হাতে, পরে গিয়ে তাড়াহুড়া লেগে যাবে বা অনেক চাপাচাপি হয়ে যাবে। তারপর সম্রাট বলেছো যে আপ টু ডেট থাকার জন্য, যে আমরা যদি এখন থেকেই প্রস্তুতিটা শুরু করি তাহলে আমরা ভর্তি পরীক্ষার নিয়ম কানুন প্রস্তুতি এগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকবো, আপ টু ডেট থাকবো। আবার প্রাচী বলেছো যে এইচএসসি আসলেই হবে কিনা এটা তো আমরা আসলে জানি না। অলরেডি যেহেতু ঘোষণা একটা দিয়েছে সে অনুযায়ী আমরা প্রস্তুতি তো নিবই, বাট এর পাশাপাশি আমরা অ্যাডমিশনের প্রস্তুতিটাও নিয়ে যাব। তারপর আমি দেখতে পাচ্ছি মুহাইমিন বলেছো যে এখন থেকে পরিশ্রম শুরু করলে পরে গিয়ে চাপ কম হবে। এটা কিন্তু খুবই সত্যি কথা। এটা শুধু যে তোমার অ্যাডমিশন পরীক্ষার জন্য সত্যি তা না, তুমি যে কোনো কিছুই চিন্তা করো তোমার একাডেমিক লাইফে, যে কোনো পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, সাবমিশন, যার কথাই তুমি চিন্তা করো না কেন, আসলেই তুমি যত আগে শুরু করবে পরে চাপ তত কম হবে। এবং সত্যি কথা বলতে আমরা দেখি কি, যে ইন জেনারেল আমাদের যেই সাবজেক্ট পড়তে ভাল লাগে ওইটাই তো আমরা বেশি বেশি পড়ি, বা রিভিশন দিতে গেলে ওইটাই আগে হাতে ধরা হয়। আর যেই সাবজেক্ট ভাল লাগে না কিংবা হচ্ছে একটু কঠিন মনে হয়, কোনো কোনো টপিকে ঝামেলা মনে হয়, সেগুলো আমরা তুলে রেখে দিই যে পরে এক সময় শেষ করব বলে। এভাবে তুলে রেখে দিতে দিতে আসলে জমে যায়, আর জমে গেলে লাস্টে এসে আমাদের উপরে খুব চাপ পড়ে যায়। সো এই পরে চাপ কমানোর জন্য আসলে আগে থেকে তোমাকে শুরু করতে হবে। শারমিন অলরেডি আমাদেরকে বলেছে যে লং টাইম প্রিপারেশন হবে যদি এখন থেকে শুরু করি, আর সুন্দরভাবে রিভিশন হবে। রিভিশনের ব্যাপারটাও আসলে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিছু যখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম পড়ি, ঠিক আছে না হয় বুঝলাম, বাট রিভিশন না দিলে আস্তে আস্তে সেগুলো আমাদের মন থেকে বের হয়ে যায় বা মন থেকে দূর হয়ে যায়। সো এই জন্য হচ্ছে আমাদের আগে থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত, যাতে আমরা ইনাফ রিভিশনের জন্য টাইম পাই, বা ইনাফ রিভিশন নেওয়ার মতো হচ্ছে আমাদের ব্রিদিং স্পেসটা থাকে, ক্যাপাবিলিটিটা থাকে। এই জন্য হচ্ছে আমাদের আগে আগে শুরু করতে পারলে সুবিধা। আর এর পাশাপাশি আমরা এখন ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যে ভার্সিটি কো অ্যাডমিশন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রস্তুতির পাশাপাশি বোর্ড প্রস্তুতির জন্য উদ্ভাসের আয়োজনটা কেমন।
অ্যাসাইনমেন্ট, বোর্ড প্রিপারেশন এবং কমপ্লিমেন্ট, এই কোর্সটা কমপ্লিমেন্টারি অবশ্যই যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য, বাট এমনিতেও যারা ভর্তিকৃত না তারাও একটা ফি এর বিনিময়ে ক্লাসটা করতে পারবে। তো এই অ্যাসাইনমেন্ট আর বোর্ড প্রিপারেশন, এই কোর্সটা আসলে কেমন, এইটা নিয়ে তোমাদের সামনে তোমাদের দীপ্র ভাইয়া আসবেন এখন এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন যে এর আন্ডারে আমরা তোমাদেরকে কি অফার করছি বা তোমরা এর আন্ডারে কি কি পেতে যাচ্ছ। হ্যালো দীপ্র। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। তো ভাইয়া যেটা বলছিলেন যে এটা কিন্তু একটা বেশ ভালো একটা ব্যাপার, যদি আমি একটু ভেঙে বলি তোমাদের জন্য, যে তোমরা যারা এখন ভর্তি হয়ে যাচ্ছ বা সামনে ইনশাল্লাহ ভর্তি হবা এই ভার্সিটি কো অ্যাডমিশন প্রোগ্রামের আন্ডারে, এটার পাশাপাশি কিন্তু এই যে বোর্ড থেকে রিসেন্টলি যে ইনস্ট্রাকশন আসলো তোমাদের এইচএসসি অ্যাসাইনমেন্ট নিয়ে, সেটার জন্য যে প্রোগ্রামটা সেটাও কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি এটার সাথে পাচ্ছ। এবং এই যে এখানে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ইনস্ট্রাকশন ক্লাস, এর পাশাপাশি এই অ্যাসাইনমেন্টের ক্লাসগুলোতে কিন্তু বোর্ডের জন্য যেই বোর্ড এক্সামের জন্য যেই দিক নির্দেশনা বা গাইডেন্স গুলো দেওয়া প্রয়োজন সেগুলোও কিন্তু দেওয়া হবে। এবং দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে এই যে ভার্সিটি ক প্রোগ্রামে তোমরা যারা ভর্তি হবা তাদের জন্য কিন্তু ওইটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এমন না যে সেটা আলাদা কোনো কোর্স হিসেবে তোমার নেওয়া লাগছে। অর্থাৎ তুমি আসলে অ্যাডমিশন প্রোগ্রাম হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছ, কিন্তু অ্যাডমিশন প্রোগ্রামে স্টুডেন্ট হিসেবে যুক্ত হওয়ার পরেও ওই যে অ্যাসাইনমেন্টটা যেহেতু তোমার এইচএসসি পর্যন্ত যাওয়ার জন্য একটা পার্ট, এটাও তুমি এখানে কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছ। আর আমি যদি একটু ক্লাসের প্যাটার্নের মধ্যে বলি, যে আসলে তুমি যদি একদিকে অ্যাসাইনমেন্টের ক্লাসগুলো করো, আবার অন্যদিকে যদি আমাদের যে ভার্সিটি কো অ্যাডমিশনের প্রোগ্রামে তুমি ভর্তি হবা ওই ক্লাসগুলো যদি করো, দুইটার থেকে তুমি একসাথে বেনিফিটটা কি পাচ্ছ সেটা যদি বলি। দেখো, অ্যাসাইনমেন্ট তো আসলে একটা নির্দিষ্ট টপিকের উপর থাকবে, হ্যাঁ, একটা স্পেসিফিক টপিকের উপর। আর আমরা যখন আমাদের ভার্সিটি ক স্ট্যান্ডার্ডের ক্লাসগুলো নিব, সেটা তো কোনো স্পেসিফিক টপিক ধরে না, সেটা হচ্ছে পুরো একটা চ্যাপ্টার উপর সবগুলো টপিক নিয়ে এরকম হবে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যাসাইনমেন্টে যে আমি একটা টপিক পড়াচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি তোমার যে ভার্সিটির ক অ্যাডমিশন টেস্টের ক্লাস সেটাতেও কিন্তু তুমি পাচ্ছ। বাট ডিফারেন্সটা কি, যে একটা হয়তো হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেন গুলো দিয়ে দিচ্ছে বোর্ড থেকে সেটা ভিত্তিক, আর আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্ট ওই টপিক থেকে কি আসে সেটা ভিত্তিক। তো আলটিমেটলি দেখো, তোমার কিন্তু এখানে একই সাথে দুইটা প্রিপারেশনই হয়ে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট গুলো তো জমা দিতে তুমি বাধ্যই, পরীক্ষা হোক আর না হোক। সো ওই যে যেটা তোমার একটা বাধ্যবাধকতা, সেটার জন্য যে প্রস্তুতিটা সেটা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। আর যেটা আসলে আমি মনে করি যে যারা কিনা যথেষ্ট বুদ্ধিমান এবং সেলফ কনসিয়াস, মানে নিজের ব্যাপারে যারা যথেষ্ট সিরিয়াস, যে আচ্ছা আমার তো অ্যাডমিশন টেস্ট মানে অন্য কিছু হোক আর না হোক অ্যাডমিশন টেস্ট তো হবেই বা আমার দেওয়া লাগবে, তাই আমি ভর্তি হয়ে যাই। তো যারা এই যে অ্যাডভান্স চিন্তা করে ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু দুইটা জিনিস এই মুহূর্তে প্যারালেলি কাজে দিবে। জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার আছে ভাই। রাতুল ভাইয়া শুনতে পাচ্ছেন নাকি? রাতুল ভাইয়া বোধ হয়। আচ্ছা, একজন বলছে লং টাইম প্রিপারেশনের কথা। আমি একটু দেখি তোমাদের দিক থেকে কোনো চ্যাট বক্সে কিছু দেখা যায় নাকি, তাহলে আমি পড়ি। কারো যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, so আমরা যদি একটু সামনের দিকে যাই এখন, যে এইচএসসি পরীক্ষা বা রেজাল্টের জন্য অপেক্ষা না করে এখন থেকে কেন তোমার এই ভর্তি প্রস্তুতিটা শুরু করা উচিত। তো আমি একটু আগে যে আমার প্রথম পয়েন্টটা বললাম, আশা করি সবাই বুঝতেই পারছো যে আসলে এই যে অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশনটা নেওয়া, আমাদের সময়ের কথা যদি বলি, আমাদের সময়ে তো এইসব প্যান্ডেমিক যেহেতু ছিল না, আমরা সার্টেন ছিলাম। নর্মালি যেটা হয়, এপ্রিল মাসে আমাদের এইচএসসি পরীক্ষাটা হয়ে যায়, মে জুন আসতে আসতে রেজাল্টটা দিয়ে দেয়, রেজাল্টের আগেই, সরি, মে জুনের মধ্যে শেষ হয়ে যায়। এবং ওই যে পরীক্ষা শেষ হওয়ার মধ্যেই আমরা তখন ভর্তি হয়ে যাই, হ্যাঁ, বা হচ্ছে ক্লাসটা আমাদের দেখা যায় যে সাধারণত যখন আমাদের সময় উদ্ভাসে অফলাইন ক্লাস চালু ছিল তখন হয়তো আমাদের ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার লাস্ট দিন বা প্র্যাকটিক্যাল পরীক্ষা এক দুইটা বাকি আছে, তখনই এরকমই যে তোমাদের যেরকম আজকে অনলাইনে ওরিয়েন্টেশন হচ্ছে, আমাদের অফলাইন ওরিয়েন্টেশনটা হয়ে যেত। তো এরপর আমরা তখন ক্লাস করতাম, দেন আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতাম। তারপর বোর্ড পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে ফার্দার যে হচ্ছে
আমরা তখন ওই অনুযায়ী অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটা ফাইনালি নিতাম। তো এই যে এখন ব্যাপারটা কি হচ্ছে, আমরা যদি একটু টাইমলাইনের কথা চিন্তা করি, আমাদের তো এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না, এবং আমরা আলটিমেটলি ডিসেম্বরেও হবে নাকি সেই ব্যাপারে একটা আনসার্টেনিটির মধ্যে রয়ে গেছে। কিন্তু এই যে তুমি নিশ্চয়ই 2021 মানে 2020 ব্যাচের যারা ছিল তাদের অবস্থাটা দেখছো, যে তারাও কিন্তু এই যে তোমাদের মতো একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে ওদেরকেও যেতে হয়েছিল, যে ওরাও কিন্তু জানতো না যে ভাই আসলে আমার পরীক্ষাটা কখন হবে, এইচএসসি পরীক্ষা হবে নাকি হবে না, বা অ্যাডমিশন টেস্ট হবে নাকি। ইভেন এখন পর্যন্ত তো খুব ভালো মতোই জানো যে সবগুলো অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়নি, এখনো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির মতো অ্যাডমিশন টেস্ট গুলো বাকি রয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রেই এই যে একটা অনিশ্চয়তার ব্যাপার যে তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায় বর্তমান পরিস্থিতির জন্য, এই জন্য আগে থেকে যদি একটু আমরা এগিয়ে থাকার চেষ্টা করি সেটা কিন্তু বেটার হয়। আমি একটু, যেহেতু তোমাদের সাথে তোমাদের এই যে টাইম লাইনের সাথে তোমাদের আগের ব্যাচ এক ব্যাচ সিনিয়র যারা তাদের যে টাইম লাইন বেশ ভালো মতো মিলবে, তাই আমি একটু সেটার রেফারেন্স টেনেই বলি তোমাদেরকে এই জন্য, যে আগের বছর কিন্তু এরকম একটা সময়ে তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়া পুরো যারা একটা সিচুয়েশনে ছিল, যে একটা ইনডিসিশনে ভোগা, যে আসলে কি করবে, কারণ তখনও ওদের তো এইচএসসি পরীক্ষাটা এপ্রিল মাসে হলো না। আশা করি মনে আছে যে করোনাটা বাংলাদেশে মার্চ মাসের দিকেই হচ্ছে এটার প্রকোপটা তখন শুরু হয়, বা লকডাউন শুরু হয় ওভারঅল। তো এরপর যেটা দেখা গেল যে এপ্রিল মাসে পরীক্ষা হয় নাই, এবং ওই যে পরীক্ষা যে হবে না সেই ডিসিশন আসতে কিন্তু যথেষ্ট টাইম লেগে গেল। কিন্তু তাদের মধ্যে একটা যথেষ্ট সংখ্যক মানুষ কিন্তু ওই যে তোমার এইচএসসি হবে না এই ঘোষণা আসার আগেই কিন্তু তারা এই যে অ্যাডমিশন কোচিং বা যাই বললেন না কেন প্রস্তুতি নেওয়াটা সেটা শুরু করে দিয়েছিল। তো দেখো আলটিমেটলি ওই যে তখন শুরু করলো, আর কিছু মানুষ কখন শুরু করলো, যখন ঘোষণা আসলো এইচএসসি পরীক্ষা হবে না সেটার পরে। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ব্যাপার বোঝাই যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই যে তোমরা যেমন কিছু মানুষ এখন শুরু করবা, কেউ কেউ হয়তো এই ধারণাটা রেখে দিতে পারো যে না আমি এইচএসসি পরীক্ষা হবে না এই ডিসিশনটা আসুক, ওই যে এইচএসসি পরীক্ষা আমার দিতে হবে, ওইটা দিলাম, এরপরে আমি হয়তো ভর্তি হবো। কিন্তু দেখো আলটিমেটলি তুমি যদি এখনই এই প্রিপারেশনটা শুরু করে দাও, দেখো এখন হচ্ছে এই বছরের মাত্র, আমি যদি বলি আগস্ট মাস শুরু হচ্ছে, হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সো ডিসেম্বর মাস আসতে আসতে তোমার হাতে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণ একটা সময় থেকে যাচ্ছে। এবং এখন তার মানে তুমি এখানে বসে বসে শুধু কি করবা এই টাইমটায়, শুধু কি অ্যাসাইনমেন্ট করবা? অবশ্যই না, কারণ অ্যাসাইনমেন্টের কথা তো বললামই, খুবই স্পেসিফিক টপিকের উপর অ্যাসাইনমেন্ট গুলা। তার মানে সেটা কিন্তু তোমাকে এইচএসসি পরীক্ষার জন্য কম বেশি প্রস্তুত করতে পারলেও অ্যাডমিশনের জন্য অনেক বেশি প্রস্তুত করতে পারবে না। একটা ধারণা থেকেই যায় যে আমাদের, মানে টিপিক্যাল ধারণা এটা স্টুডেন্টদের দিক থেকে থাকতেই পারে, যে না সময় আসুক, আগে এইচএসসি হোক, এইচএসসি হবে নাকি ঠিক নাই, আমি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে কি করব। কারণ অ্যাডমিশন যে হবে সেটা তো ঠিক আছে, তো তোমাকে কোনো না কোনো সময় একটা দিতেই হবে অ্যাডমিশন পরীক্ষা। তো এই যে এইখানেই হচ্ছে তোমার বেনিফিটটা, তুমি যদি এখন থেকেই শুরু করে দাও, হ্যাঁ, যেমন তোমাদের আগে যারা শুরু করলো, ঈদের আগে আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গিয়েছিল, আশা করি জানো সেটা। ওদের হচ্ছে 3 থেকে 4টা লেকচার হয়ে গিয়েছে হয়তো প্রত্যেকটা সাবজেক্টের, এবং তোমাদের কিন্তু শুরু হবে একদম নতুন করেই, প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রথম লেকচার থেকে কিন্তু তোমাদের আবার শুরু হচ্ছে এই নতুন ব্যাচের ক্লাসটা। তো দেখো তুমি এই যে যে আগস্ট থেকে ডিসেম্বর মাসের কথা ভাইয়া বললাম, এর মধ্যে তোমার যে পড়া বা প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমার যে বন্ধু চিন্তা করবে যে না ডিসেম্বরে যখন পরীক্ষা হবে হয়ে যাবে, বা যদি কোনো কারণে না হয় সেই ঘোষণা আসার পরে আমি ভর্তি হব, এরকম যদি ধারণা থাকে, তুমি একটু চিন্তা করো এই আগস্ট থেকে ডিসেম্বরে তুমি আসলেই কি পরিমাণে এগিয়ে থাকতে পারবে। সো এই বেনিফিটটা নেওয়া উচিত। আর আমাদের এই যে ওভারঅল প্রোগ্রামের ব্যাপারটায় একটা কথা উল্লেখ না করলেই না, এই যে তোমরা যে এখন ভর্তি হচ্ছ, এই ক্লাসগুলো কিন্তু জাস্ট এখন অ্যাডমিশন টেস্ট মানে এইচএসসির আগ পর্যন্ত যে চলবে তা না, এইচএসসির পরেও কিন্তু এই যে তুমি যে কোর্সে ভর্তি হচ্ছ সেটার ক্লাসগুলো কিন্তু এরপরে তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের আগ পর্যন্ত চলতে থাকবে। তো হ্যাঁ, তা তো রাতুল বটেই। ভাইয়া যদি আর কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে অনেকে বলেছে যে ভাইয়া আমি যদি এখন প্রিপারেশন নেওয়া শুরু করি, কিছুদিন পরে দেখা যাবে যে আমার সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে তো আমি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তো এইটাকে অনেকভাবেই আসলে কাউন্টার লজিক দেওয়া যায়। দেখো, তুমি কি আসলে হচ্ছে এতটাই মানে নিরাসক্ত হয়ে যাবে যে তুমি সামনে পরীক্ষা দেখেও তারপরে তুমি পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে? এখন পড়াশোনা করলে যদি তোমার সিলেবাস শেষ হয়েও যায়, পরীক্ষার আগে গিয়ে কি তাহলে তুমি পড়াশোনা বন্ধ করে দিবে, বলবে যে আমার তো সিলেবাস অনেক আগেই শেষ, আমি এখন 6 মাস কিছু পড়বো না, যখন পরীক্ষা হবে তখন আমি পড়বো? এটা কি আদৌ আসলে পসিবল? পসিবল না। তো যে আগে আসলে শেষ করবা সে আসলে তার পরবর্তী সময়ে যেই জায়গাগুলোতে তোমার মানে
ডিসকমফোর্ট থাকবে, অর্থাৎ যে জায়গাগুলো তোমার কাছে কঠিন মনে হবে বা যে জায়গাগুলোতে তোমার সমস্যা থেকে যাবে বা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো না অন্যান্য টপিকের মতো, সেগুলোও তখন তুমি শেষ করে নেয়ার মতো টাইম পাবে এবং সেই টাইমটা কাজে লাগিয়ে তুমি তোমার ইফিসিয়েন্সি বাড়াতে পারবে। সো এটা আসলে কোনো কনসার্নই না যে এখন যদি আমরা শুরু করি তাহলে তো সিলেবাস শেষ হয়ে যাবে, পরে কি করব। পরে করার মতো আরো অনেক কিছু আছে। কারণ তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো, বাকিরাও কিন্তু বসে থাকবে না, ওরা কিন্তু তার সাথে সাথে হচ্ছে প্রিপারেশনটা চালিয়েই যাবে। কাজেই তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো যে এখন তুমি কি করলে তোমার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল, সেই অনুযায়ী তুমি হচ্ছে ডিসিশনটা নাও। আর এখানে দেখো দীপ্র ভাইয়া তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেখাচ্ছেন যে তোমার ধারণা মতে ভার্সিটি ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হতে পারে, শর্ট নাকি ফুল? এটা তোমরা একটা পোলের মাধ্যমে অ্যান্সারটা দিতে পারো। এখানে দেখো একটা পোল কোশ্চেন তোমাদের কাছে দেওয়া হয়েছে, সেটা তোমরা অ্যান্সার দিয়ে তোমাদের মতামতটা জানাতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি ভাইয়া, যে আসলে তো আমাদের যে অ্যাডমিশন প্রিপারেশনটা, সেটাতে কিন্তু একদম নির্দিষ্টভাবে শেষ বলতে কিছু নাই। কারণ শেষ আসলে তুমি কোনটাকে বলবা, যে খালি আমার বই পড়া শেষ সেটাই কি আমার প্রিপারেশন হয়ে গেল অ্যাডমিশনের? তাহলে তো আমি বলতে পারি তোমাদের ব্যাচের অনেকেই নিশ্চয়ই হয়তো তোমাদের মেইন বই যেটা সেটা মোটামুটি ভালোভাবে পড়া আছে। এরকম কিন্তু না ব্যাপারটা। হয়তো তুমি এখন এই যে দেখতেই পারছো যে তোমরা এখন কেউ কেউ মনে করছো শর্ট সিলেবাসের উপর প্রিপারেশনটা নেওয়া উচিত। তো তাহলে তুমি শর্ট সিলেবাসের উপর নিলা প্রথমে ধরো, তারপর ফুল সিলেবাসের উপর নিলা। এরপর ওই যে প্রস্তুতি নেওয়া মানে কি জাস্ট পড়ে শেষ করে দিলাম, বা আমি এখানে ক্লাসগুলোতে পার্টিসিপেট করলাম এরপরেই শেষ না। এরপরেও নিজের জায়গা থেকে অনেক কিছু করার মতো থেকে যায়। এরপরে আলাদা আলাদা মডেল টেস্ট দিতে পারো বা প্র্যাকটিস করার মতো কিন্তু, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকের কথাই বলি শুধু, অর্থাৎ বিগত 10 বছর 15 বছর 20 বছরে যেসব প্রশ্ন তোমার টার্গেট যে ইউনিভার্সিটি, ধরো আজকে যেহেতু আমরা ভার্সিটি করার জন্যই আসছি এখানে, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, ওই যে ঢাকা ইউনিভার্সিটির বিগত 20 বছরের প্রশ্ন যদি সলভ করো, তাতেও কিন্তু বেশ ভালো একটা সময় লেগে যাবে। সো এইটাই যে আমরা পড়ার পাশাপাশি কোয়েশ্চেন সলভিং বা বারবার প্র্যাকটিস করা, এক্সাম দেওয়া। এক্সামটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয়, তাই না? আমরা যখন বাসায় বসে প্র্যাকটিস করি, হাতে অফুরন্ত সময় থাকেই, নিজের মতো আমি দিতেই পারি। কিন্তু এই যে যখন এক্সাম হলে যায় এক্সাম দিতে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া লাগে, তো সেই প্র্যাকটিস গুলো কিন্তু করার জন্য থেকে যায় সেই মুহূর্তে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের ধারণা মতে অনেকেই ধারণা করছে ফুল সিলেবাসের উপর, আবার এখানে কেউ কেউ ধারণা করছে হচ্ছে শর্ট সিলেবাসের উপর হতে পারে। তো এই যে এই ব্যাপারটা তো এখনো আনসার্টেন, এই জন্য তোমাদের জন্য যদি বলি, আমরা জিনিসটাকে খুব সুন্দর মতো ভাগ করে নিয়েছি। যেহেতু এটা বলা যাচ্ছে না সামনে কি হবে, আমরা ধরেই নিচ্ছি যে ফুল সিলেবাসের উপরেই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট গুলো হওয়ার কথা। বাট যদি কোনো কারণে এরকম হয় যে শর্ট সিলেবাসের উপর হচ্ছে, তাহলে সেটা দেখা যাবে, কিন্তু আমরা তো আর আগে থেকে কমটা পড়বো না, তাই না? আমি তো আগে থেকে আমার প্রিপারেশনটা পুরোটার উপরে নেওয়ার চেষ্টা করব। তো এই জন্য বোর্ড পরীক্ষার আগে তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসের উপর ভার্সিটি স্ট্যান্ডার্ডে যে ক্লাসগুলো সেগুলো হবে, যেটা কিনা আলটিমেটলি যদি বোর্ড পরীক্ষাটা হয়ে যায় সেটার জন্য হেল্পফুল তো হবেই। আর এরপরে বোর্ড পরীক্ষার পরবর্তী টাইমটায় তোমাদের জন্য ভার্সিটি প্রিপারেশনটা একদম ফুল সিলেবাসের উপরে কিন্তু কভার করা হবে। তো একটা কথা মেনশন করে রাখি এখানে, এই পুরোটাই কিন্তু তোমরা যেই কোর্সে এখন ভর্তি হচ্ছ বা যেই কোর্সের ক্লাসটা সামনে নতুন ব্যাচে শুরু হতে যাচ্ছে, পুরোটা কিন্তু একটা কোর্সের মধ্যেই। অর্থাৎ এমন না যে তোমার যে এইচএসসি পরীক্ষার আগে শর্ট সিলেবাসের জন্য একটা কোর্সে ভর্তি হতে হচ্ছে, এরপর পরবর্তীতে ওই যে ফুল সিলেবাসের জন্য আলাদা আরেকটা কোর্সে নতুন করে ভর্তি হচ্ছে, তা কিন্তু না। তাহলে ওই যে এটা কেন বললাম, আলাদা করে মেনশন করলাম, যারা একটু আমরা চিন্তা করি যে না ঠিক আছে আমি হচ্ছে যে পরে যখন, মানে ওই যে ডিসেম্বর মাসের কথাটা বলতেছি বারবার, ডিসেম্বর মাসে যখন সময় আসবে, এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, তখন আমি হয়তো ভর্তি হলেই হবে বা তখন প্রিপারেশন নেবো। কিন্তু দেখো, এখন যেহেতু হাতে এমন একটা বড় উইন্ডো পাওয়া যাচ্ছে বা বড় একটা গ্যাপ পাওয়া যাচ্ছে, তোমার আশেপাশের অনেক মানুষই তো তখন কি করবে, এই যে এই সময়টার মধ্যেই প্রিপারেশন নিয়ে এসে ভর্তি হয়ে যাবে, এবং ডেফিনেটলি বিশ্বাস করো, এই 4 মাসের যে পড়াশোনাটা সে করার সুযোগ পাবে, সে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে তোমার থেকে, যদি তুমি সেটা ডিসেম্বর থেকে শুরু করো। এবং যেটা বললাম, বারবার তোমাদের সাথে আসলে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা, তাদের যথেষ্ট মিল আছে ওই প্রিপারেশনের প্যাটার্নটায়। নর্মালি আমরা যেটা অ্যাডমিশনের জন্য সময় পাই 3 মাস, 2.5 মাস, 4 মাস, তোমরা দুই ব্যাচে কিন্তু সেটা বুঝে যাচ্ছে তুলনামূলক বেশি সময় পাচ্ছ। তো হ্যাঁ, যে ওই বেশি সময় ধরে ভেঙে ভেঙে একবার শর্ট সিলেবাস একবার ফুল সিলেবাস উভয় প্রিপারেশনটা নিবে, তার প্রস্তুতিরও সেভাবে অতটুকুই সলিড হবে। হ্যাঁ, তা তো বটেই। তবে বেশি সময় পাওয়াতে হচ্ছে যেহেতু অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অনেকে হয়তো ওই অনিশ্চয়তার কারণে এখনো মন বসাতে পারছো না।
বাট বিলিভ মি, এখন থেকে তুমি যদি শুরু করো তুমি অবশ্যই এগিয়ে যাবে। আর যদি হচ্ছে লাস্টে গিয়ে দেখা যায় যে হ্যাঁ বোর্ড পরীক্ষা হলো এবং তারপরে খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষার একটা ডেট দিয়ে দিল, তখন টাইম কিন্তু অনেক কম পাওয়া যাবে। তখন কিন্তু তুমি বলতে পারবে না যে না, এইচএসসি পরীক্ষার পরে আমাকে আরো 6 মাস টাইম দেওয়া হোক, আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে পরীক্ষা দেই। সেটা কিন্তু করবে না। যখন পরীক্ষা নেওয়ার উইন্ডো পাওয়া যাবে তখন কিন্তু পরীক্ষাটা নিয়ে নিবে। এক্স্যাক্টলি ভাইয়া, তখন হয়তো দেখা যাবে কি সবগুলো ধরো এইচএসসি পরীক্ষারও নেওয়ার যেরকম সুযোগ হচ্ছে, ওরকম হয়তো এই যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে অ্যাডমিশন টেস্ট গুলো যদি নেওয়ার সুযোগ থাকে, সেটা হয়তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতে যতদিন লাগে খুব খুব কম একটা গ্যাপের মধ্যেই হয়ে যাবে। তো ধরো তুমি তখন কিছুই মানে তুমি এই কয়দিন কিছুই করলা না, এবং হঠাৎ করে তখন জানতে পারলা যে ভার্সিটি গুলো সবাই আসলে ফুল সিলেবাসের উপরে নিবে। ধরো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, ঢাকা ইউনিভার্সিটি তাদের যে বিজ্ঞপ্তি সেটাতে বলে দিল, ভর্তি বিজ্ঞপ্তি সেটাতে বলে দিল যে ফুল সিলেবাসের উপর হবে। দেখো তখন তুমি ওই যে কম সময়টায় কিভাবে সেটা তখন কাভার করবা? তার থেকে এখনই যদি তোমার শর্ট সিলেবাসের জিনিসগুলো কাভার হয়ে থাকে, তখন তোমার জন্য জিনিসটা খুব একটা টাফ হবে না, কারণ শর্ট সিলেবাসে ম্যাক্সিমাম জিনিসই তুমি পড়া হয়ে যাচ্ছে। আর বাকি যতটুকু থাকতেছে তখন হয়তো শর্ট সিলেবাসে একটু কম সময় দিলেও হবে। যেগুলো ধর একটু বাকি রয়ে গেছে সেগুলো তুমি একটু বেশি টাইম বা এফোর্ট দিয়ে পড়তে পারবা। But বারবার এটাই বলবো যে অবশ্যই আমরা ওইটা চিন্তা করব না যে সময় তো হাতে অনেক আছে। এখন দেখতে ডেফিনেটলি মনে হচ্ছে, এখন দেখতে, কারণ তোমরা জানো যে 2020 সালের যারা, তাদের এখনো ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের ভর্তি পরীক্ষাটা এখনো হয় নাই, এটা তোমরা জানো। তো এখন ওই পার্সপেক্টিভে তোমার মনে হতে পারে আমাদের এক ব্যাচ সিনিয়র যারা, ওদেরই হয় নাই, আমাদের কবে আর হবে? কিন্তু এটা বোঝা উচিত যে এটার জন্য কিন্তু তোমাদের ওই যে এটা কিন্তু আমাদের স্কুলের মতো না যে ক্লাস 7, 8, 9, 10, ক্লাস 7 পার হওয়ার পর ক্লাস 8 এরকম প্রত্যেক বছর একটা গ্রুপ অফ স্টুডেন্টকে নিয়ে করতে হবে, এরকম না। আলটিমেটলি যদি একবার তোমাদের সিনিয়র যারা তাদের ভর্তি পরীক্ষা যদি হয়ে যায়, সিচুয়েশন যদি নর্মাল হয়, তোমাদের এইচএসসিও হয়ে যাবে। এবং তারপর একটা মানে নর্মাল গ্যাপের মধ্যে টাইমে তোমাদের যেই অ্যাডমিশন টেস্ট গুলো সেটাও হয়ে যাবে। এমন কিন্তু কোনো হ্যাঁ হ্যাঁ, নিয়ম নাই ইভেন যে ইভেন ওদেরটার। হতে পারে যে 2 ব্যাচ একসাথে ক্লাস শুরু করবে। এটা হতেই পারে, এটা কিন্তু এইটাই ওদেরকে বোঝালাম ভাইয়া যে এটা স্কুলের মতো কোনো সিস্টেম নাই যে ক্লাস 7 এক ব্যাচ পড়ে, ক্লাস 8 আরেক ব্যাচ পড়ে। এমন হতেই পারে যে একটা নির্দিষ্ট সময় পরে সব এরকম যখন হবে ফ্লোতে, ওই যে সবকিছু বন্ধ থাকার পর সব একসাথে খুলে যেতে পারে। তো হ্যাঁ এইটা হ্যাঁ। একটু মাথায় রাখা উচিত তোমাদের। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি যে এই যে তোমরা যারা ভার্সিটি ক প্রোগ্রামের আন্ডারে ভর্তি হতে চাচ্ছ, তো তোমাদের জন্য আমাদের দিক থেকে কোন কোন কোর্সগুলো অফার করা হচ্ছে। একটা তো হচ্ছে ভার্সিটি ক কোর্স। ভার্সিটি ক কোর্সে তোমাদের ভার্সিটির জন্য যেসব বিষয়গুলো প্রয়োজন হয়, অর্থাৎ আমি যদি ভেঙে বলি, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো পড়ানো হচ্ছেই। আর পাশাপাশি যদি তুমি উন্মেষের জিকে ইংলিশ কোর্সটা নাও, তখন কিন্তু তোমার ওই যে উন্মেষ বলতে বুঝতেই পারছো আমাদের যে মেডিকেল অংশ পড়াশোনাটা সেটা, অর্থাৎ তখন কিন্তু তোমার সাধারণ জ্ঞান, ইংলিশ, এই প্রিপারেশন গুলো হয়ে যাচ্ছে যেটা তোমার মেডিকেলের পরীক্ষার জন্য লাগে। আর পাশাপাশি উন্মেষের এই জিকে ইংলিশ কোর্সের সাথেই কিন্তু গুচ্ছ প্রস্তুতি আর মেডিকেল এক্সাম প্যাক যেটা, সেটাও তুমি ফ্রি পাচ্ছ। তো দেখো, গুচ্ছ প্রস্তুতিতে কিন্তু আবার ওই যে নর্মাল ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা উত্তর করার পাশাপাশি বাংলা, আইসিটি এই দুইটা জিনিসও কিন্তু এক্সট্রা থাকে। তার মানে তুমি যদি ভার্সিটি কোর্সের সাথে এই যে উন্মেষের জিকে ইংলিশ কোর্সটা নাও, যার আন্ডারে তুমি ফ্রি পাচ্ছ গুচ্ছ প্রস্তুতিটাও, সেখানে কিন্তু দেখো আলটিমেটলি সবগুলা সাবজেক্টই কাভার হয়ে যাচ্ছে তোমার। তো এখন বাকিটা কিন্তু তোমার ইচ্ছার উপর, যে ধরো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, আশা করি তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে 6টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট উত্তর করতে হয়। থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। তুমি এর মধ্যে নিজের আবশ্যিক বিষয় যেগুলো, অর্থাৎ ধরলাম যে তোমার কম্পালসারি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি তো সবার থাকেই, আর সাথে ধরো তোমার আরেকটা কম্পালসারি সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ। তো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ তো আনসার করবাই। আর চাইলে ফোর্থ সাবজেক্ট বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ, এই দুইটার যে কোনো একটা তুমি উত্তর করতে পারো। অর্থাৎ 6টা বিষয়ের মধ্যে 4টা বিষয় উত্তর করতে হবে, এর মধ্যে 3টা তো কম্পালসারি। আর আরেকটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল, যেটা সেটা উত্তর করতে পারো, বা সেটা উত্তর না করে তুমি তার জায়গায় বাংলা বা ইংলিশ উত্তর করতে পারো। তো বুঝতেই পারতেছো তাহলে উন্মেষের এই জিকে ইংলিশে ইংলিশটা তো কভার হচ্ছে। আর ডেফিনেটলি এটা বলার মানে কোনো সন্দেহের স্কোপ থাকে না যে যারা ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন নেয় তারা অবশ্যই মেডিকেলের পরীক্ষাটা দেয়। ইনফ্যাক্ট এবারের কথাটাই যদি বলি, এবার হয়তো খেয়াল করছো যে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা কিন্তু ঠিক মতোই হয়ে গেছে, কারণ ওই সময় একটু সিচুয়েশন নর্মাল হয়েছিল দেখে একটা সার্টেন টাইমে ওদের এক্সামটা নিয়ে নেওয়া সম্ভব হয়েছিল তখন। এবং ওই এক্সামে কিন্তু যেহেতু তখন আর কোনো ভর্তি পরীক্ষা হয় নাই,
তুমি বুঝতেই পারছো যে ইঞ্জিনিয়ারিংও হয় নাই তখন, ওই যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বুয়েট এগুলোও হয় নাই, বা ধরো ভার্সিটির ডি ইউনিটের এ ইউনিটের যে ডিউর পরীক্ষাটা সেটাও হয় নাই। তো এই জন্য যেটা দেখা গেল, মেডিকেলে কিন্তু সবাই পরীক্ষাটা দিল, এই যে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা তাদের কথাই বলছি। এবং হ্যাঁ, ভার্সিটি প্রিপারেশন নেওয়া কেউ কেউ, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কেউ কেউ, যাদের ওই যে বায়োলজির বেসিকটা আগে থেকে ভালো, তারা হয়তো ওই পরীক্ষাটার মেডিকেলের পরীক্ষাটা দিয়ে চান্স পেয়ে গেল, কারো না কারো কোনো না কোনো মেডিকেলে চলে আসলো। এবং কেউ কেউ ভর্তি হয়ে গিয়েছে, আমরা এরকম অনেককে চিনি। তো তার কারণে দেখো কি দেখা গেল, যে মেডিকেলের পরীক্ষাটা কিন্তু কম্পিটিশন অনেক বেশি হয়, এবং আলটিমেটলি যে আলাদা আলাদা যেই প্রিপারেশনে নিক না কেন, ইঞ্জিনিয়ারিং বলি ভার্সিটি বলি, সবাই কিন্তু দেখা যায় পরীক্ষাটা দেয়। তো এইটাই বললাম যে এই জন্য মেডিকেলের জন্য যেহেতু জিকে আর ইংলিশটা লাগে, তুমি ভার্সিটি কোর্সের সাথে যদি এটা নাও, তো তখন তোমার পুরো ওভারঅল প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। আর এই যে গুচ্ছ প্রস্তুতি তো একটা নতুন কনসেপ্ট, আশা করি জানো তোমরা, যে বিভিন্ন ইউনিভার্সিটি, আমি যদি বলি জগন্নাথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি গুলো, তোমার একসাথে খুব সম্ভবত 18 থেকে 20টা ইউনিভার্সিটি, তাদের মিলে এই গুচ্ছ পরীক্ষাটা এই বছর থেকে হওয়ার কথা। সো এই ভর্তি পরীক্ষাটাও এখনো হয় নাই, এবং এখানে কিন্তু যেটা বললাম গতানুগতিক সাবজেক্ট গুলোর পাশাপাশি বাংলা আর আইসিটি থেকেও কোশ্চেন আসবে। সো এই যে উন্মেষ জিকে ইংলিশ কোর্সের আন্ডারেই কিন্তু এই জিনিসটা ফ্রি পাওয়া যাচ্ছে। আর এই যে মেডিকেল এক্সাম প্যাক, যেটা সেটা হচ্ছে যে উন্মেষের যেই মেডিকেল এক্সাম গুলো হয় সেই এক্সাম প্যাক, অর্থাৎ ওদের যে এক্সাম গুলো হয়, একটু পর ভাইয়া যখন রুটিন দেখাবে তখনও তুমি বুঝতে পারবা, ওই যে এক্সাম গুলা সেগুলো কিন্তু তুমি এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাচ্ছ। এখানে আরেকটা জিনিস তাহলে অ্যাড তোমার করে দিই, সেটা ভার্সিটির হচ্ছে ক ইউনিটের জন্য তো। তোমার জি মেডিকেলের ভাইয়া। জন্য যে প্রশ্ন সেটগুলো থাকবে উন্মেষের, তুমি কিন্তু হুবহু ওদের প্রশ্ন সেটে পরীক্ষা দিবা যে ঠিক তা না। মেডিকেল এক্সাম প্যাকে হচ্ছে তুমি যখন যে সিলেবাসটা কভার করবা তোমার প্রোগ্রামের আন্ডারে, ওই একই সিলেবাসের উপরে তুমি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা দিবা। তার মানে তোমার জন্য এই প্রশ্নটা আলাদা করে তৈরি করা, তোমার জন্য এই প্রশ্নটা টেইলর মেড, যে তুমি যেই যেই প্রশ্নগুলো অর্থাৎ পড়ছো। এক পড়াতেই দুইটা হ্যাঁ, হ্যাঁ, এক্সাম হ্যাঁ, হয়ে যাচ্ছে। রাইট, রাইট। তুমি ভার্সিটির জন্য যে পড়াটুকু পড়বে তার উপরে ভিত্তি করেই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড একটা এক্সাম তোমার নেওয়া হবে। তাহলে ডে বাই ডে তুমি মেডিকেলের প্রশ্নের স্ট্যান্ডার্ডটা সম্পর্কেও জেনে যাবে, আবার তোমার ভার্সিটির প্রিপারেশনটা তো তুমি নিয়েই যাচ্ছ। এই ক্ষেত্রে তাহলে এমন কিছু কিন্তু আমার হচ্ছে না যে আমি এখন ভার্সিটি কয়ের প্রিপারেশনটা নেওয়াচ্ছি তোমাকে, এরপর হয়তো মেডিকেলের আগে তোমার মেডিকেল এক্সাম এই ধরনের কিছু হচ্ছে, তা কিন্তু না। তোমার প্যারালাল একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে একই পড়া দিয়ে। ওই যে তুমি তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো পড়তেছো, এই যেগুলো মেডিকেলে আসবে। আর ওই যে উন্মেষের জিকে ইংলিশ কোর্স যদি নাও, সেটা তো পাচ্ছই ক্লাসগুলা, তো সেই পড়া দিয়ে কিন্তু আলটিমেটলি তোমার মেডিকেল এক্সামের যেই টপিক গুলা সেগুলো কিন্তু ওই যে একসাথে কভার হয়ে যাচ্ছে ওভাবে। তো এই জিনিসটা আমরা এতক্ষণ বলছিলাম আসলে, যে ভার্সিটি কোর্স সাথে যদি তুমি উন্মেষের জিকে ইংলিশটা নাও, 360 প্রিপারেশন, অর্থাৎ ওভারঅল সবকিছু কাভার হয়। এরকম যে ভার্সিটি ক ইউনিটের পরীক্ষা তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ যেই যে ইউনিভার্সিটি গুলোতে তুমি অ্যাপিয়ার করতে চাও ক ইউনিটে, সেগুলো তো কাভার হচ্ছেই। পাশাপাশি জিকে ইংলিশের কারণে মেডিকেল বলো, বা মেডিকেলের পাশাপাশি ডেন্টাল বলো, বা এছাড়া গুচ্ছ যেই পরীক্ষাগুলা, এবং গুচ্ছ পরীক্ষাতে দেখলাম যে বাংলা আইসিটি আসে, সেটার জন্য কিন্তু এই দুইটা একসাথে নিলে কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে তোমাদের জন্য যে উল্লেখযোগ্য ভর্তি পরীক্ষা সমূহ, এটা হচ্ছে 2020 সালের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থাৎ এবছর যাদের ভর্তি পরীক্ষাটা হওয়ার কথা, ঢাকা ইউনিভার্সিটির যেমন এখনো বাকি রয়ে গিয়েছে বা কয়েকটা বাকি রয়ে গিয়েছে, তো তাদের জন্য এই প্যাটার্নের এই কোয়েশ্চেন গুলো এরকম প্রপোজ করা হয়েছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, একটু আগে ঢাকা ইউনিভার্সিটিটা বললাম, যে টোটাল 6টা সাবজেক্টের মধ্যে 4টা উত্তর করতে হয়, এবং পরীক্ষার ধরন দেওয়া আছে, দেখো এমসিকিউ 60 নাম্বার, রিটেন হচ্ছে 40 নাম্বার, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে যেহেতু সবগুলো ইনফরমেশন একসাথে দেওয়া আছে, এই পেজটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো, কারণ তোমাদের কিন্তু মেইন টার্গেট আসলে এগুলোই হওয়ার কথা। যে ভার্সিটি প্রিপারেশন একটা স্টুডেন্টের জন্য, আমি যদি একটু আগে যেই ব্যাপারগুলো বললাম সেটা যদি একটু দেখাই, দেখো এই যে প্রথম দুইটা ডিউ তারপর চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যেগুলা একক পরীক্ষা হচ্ছে, অর্থাৎ যেগুলা গুচ্ছর মধ্যে নেই, তো তাদের কথা যদি বলি, তাদের জন্য প্রিপারেশন তো হচ্ছে। আর ওই যে ওইদিকে বাংলা আর আইসিটিটা পড়া থাকলে, গুচ্ছ পরীক্ষা যেই টোটাল 20টা ইউনিভার্সিটিতে হচ্ছে, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো সহ, তো সেটার জন্য কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে কৃষি গুচ্ছটারও। আচ্ছা, আর মেডিকেলেরটা ওই যে তুমি তো এখানে ডিউ করার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেছই, প্লাস ওই যে মেডিকেল এক্সাম প্যাকের ওই এক্সাম গুলো দেওয়ার কারণে অবশ্যই তুমি বুঝতে পারো, চাইলে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক গুলো পেয়ে যাবা, বা নিজেরাও যদি একটু ঘাটাঘাটি করো, অনেকের হয়তো আইডিয়া আছে যে সেম বায়োলজি কোয়েশ্চেনটা
ঢাকা ইউনিভার্সিটির জন্য একরকম প্যাটার্নের আসে, আর মেডিকেলের জন্য হয়তো আরেক রকম একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন সেট আসে। সো এই যে এই জিনিসটাই এক্সামের পার্থক্যটা কিন্তু ম্যাটার করে আলটিমেটলি দিন শেষে। তুমি বায়োলজির সেম একটা চ্যাপ্টার, রক্তের চ্যাপ্টারটা তুমি পড়লা, হ্যাঁ, কিন্তু ওই যে রক্তের চ্যাপ্টার থেকে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে এক ধরনের কোয়েশ্চেন আসছে বিগত বছরে, মেডিকেল আরেক ধরনের কোয়েশ্চেন আসছে। এই কোয়েশ্চেনের পার্থক্য আসলে কোয়েশ্চেন ব্যাংক গুলো একটু দেখলেই বোঝা যায়। আর লাস্ট যেটার কথা না বললেই না, ওই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা যেরকম তোমার মেডিকেলে পরীক্ষা দেয়, ভার্সিটি ক ইউনিটের যে প্রিপারেশন, যেহেতু আগে কি হতো ভার্সিটি ক ইউনিটে শুধু এমসিকিউ ছিল, সো তখন ভার্সিটি ক ইউনিটের প্রিপারেশন দিয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো অ্যাপিয়ার করা খুবই টাফ হতো। বাট এখন দেখো এমসিকিউ আছে, রিটেনও আছে। তো আলটিমেটলি ভার্সিটি ক ইউনিটের প্রিপারেশন দিয়ে দেখো ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এবার মানে এই বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা কুয়েট রুয়েট চুয়েটের। তার মানে হ্যাঁ, এই খুবই যে যে সিমিলার প্রিপারেশন। জি ভাইয়া, যে একসাথে ওই যে ওই প্রিপারেশনটা নিচ্ছে তার কিন্তু এই 60 নম্বর এমসিকিউ পড়া পড়তে যে আলটিমেটলি ওই 500 নম্বর এমসিকিউ কিছু না কিছু হলে কভার কিন্তু হয়ে যাচ্ছেই। এন্ড যেটা বললাম ডেফিনেটলি তুমি যদি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হও, অবশ্যই পরীক্ষা দিবা, কোনো জায়গার স্কোপ কিন্তু মিস দিবা না। এটা কারণ কিন্তু বলা অন্য যায় না, যে কোনো বারের তুলনায় এইবার সবচেয়ে বেশি অনেক বেশি, সত্যি। অনেক বেশি। লাস্টে হচ্ছে তোমাদের দীপ্র ভাইয়া যে কথাটা বললেন, এটা একটু মনোযোগ দিয়ে আবার সবাই মাথায় নেওয়ার চেষ্টা করো, যে অন্য যে কোনো বারের তুলনায় এবার এটা বেশি সত্যি। বিকজ এবার আমরা আসলে অনেক কিছু নিয়েই অনিশ্চিত। তোমাদের বড় ভাই বোনরা যারা আছে ইমিডিয়েট বড়, তাদেরই দেখো অনেকগুলো ভর্তি পরীক্ষা এখনো হয়নি। কাজেই তোমার কোন পরীক্ষাটা কবে কখন কোথায় কিভাবে হবে, এবং সেই পরীক্ষাতে তুমি তোমার ডিজায়ার্ড রেজাল্ট করতে পারবে কিনা বা তোমার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হবে কিনা, এগুলো কিছুই কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কাজেই যতটুকু সম্ভব তোমার পক্ষে সুযোগটাকে কাজে লাগানো এবং অপশনগুলো অ্যাভেইল করা, সেটা তোমাকে করতে হবে। আর এই জন্যই হচ্ছে, এই যে দেখো সুন্দর করে যেখানে এখানে সাজিয়ে দেওয়া আছে যে গত বছরের তথ্য অনুযায়ী কোনটাতে কোনটাতে তুমি কিভাবে কিভাবে পরীক্ষা দিতে পারবে, সেটা হচ্ছে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা মাথায় রাখো। এখন তো তোমরা প্রাইমারিলি এই যে ডিউ ক ইউনিটের জন্য টার্গেট রেখে, আমি বিশ্বাস করি ভার্সিটি ক বলতে মেইনলি আমরা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট থাকে। এরপর তো বাকিটা যদি আনফরচুনেটলি না হয় বাকিগুলোর কথা চিন্তা করি আমরা। তো যারা আর কি মোটামুটি সিরিয়াস এই ব্যাপারগুলো নিয়ে, অবশ্যই তোমরা যেহেতু ভর্তি হয়ে যাচ্ছ বা ক্লাস শুরু করবা, আমি মনে করি তোমরা যথেষ্ট দায়িত্বশীল, এই জন্যই এই কাজটা করছো। তো তাদেরকে বলি এই যে তুমি এখন এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা জিনিসটা মাথায় রাখো। তুমি এই যে সামনের মাসগুলো যখন পড়া হবে, নিজে পড়তে পড়তে না, এই যে আমাদের ক্লাসগুলো করতে করতে ক্লাস করবা, এক্সাম দিবা, তখনও না নিজের ব্যাপারে অনেক ধারণা হবে। এবং ওই যে বললাম যে একটু এগিয়ে থাকবা তার তো সুবিধা হবেই। ধরো তোমাদের মধ্যে কেউ হয়তো এই যে কলেজ লাইফের পড়াটা হয়তো ঠিকভাবে পড়া হয় নাই, বা নিজেই জানো যে আমার বেসিক একটু আমার আশেপাশের মানুষের চেয়ে দুর্বল, তোমার জন্য কিন্তু এটাই সুযোগ। যে অলরেডি ভালো একটা পজিশনে আছে সে তো আরো ভালো পজিশনে যেতে পারবেই, কিন্তু যারা আমরা একটু পিছিয়ে আছি, নর্মালি আমি নিজেই জানি, নিজের কাছে নিজে অনেস্টলি জানি আমার একটু হয়তো কিছু জায়গায় দুর্বলতা আছে। আমি হয়তো কেমিস্ট্রিটা একটু কম পারি বা হয়তো ম্যাথ একটু কম পারি। তো তোমার জন্য কিন্তু এইটা সেই অপরচুনিটিটা, এই টাইমটা সেই দুর্বলতাটা কাটিয়ে নেওয়া, যাতে ওই সময় আস্তে আস্তে তুমি স্ট্রং এনাফ হয়ে যাও। আর যেটা বললাম যে এই চার্টটা পারলে রেগুলার মাঝে মাঝে একটু দেখবা যে কোন ইউনিভার্সিটিতে কত মার্কসের পরীক্ষা হয়, কিসের উপর হয়, তখন কি হবে, ওই যে তুমি যখন আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাওয়ার পর রেগুলার এক্সাম দিবা, এক্সামের মার্কস দেখে না নিজেকে আসলে একটু হালকা পাতলা হলেও যাচাই করতে পারবা, আচ্ছা আমার কি আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা আরো ভালো করা উচিত, নাকি এই প্রিপারেশন দিয়ে আমার হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে হবে না, আরো ভালো পড়া উচিত। এই জিনিসগুলো তোমার আইডিয়াটা হয়ে যাবে সেভাবে। আর দেখো আমি যদি এবারের কথাটা বলি, আবারও বললাম যে বুয়েটের পরীক্ষা বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এখনো হয় নাই, এরকম দেখাই গেল যে এই যে মেডিকেল যেহেতু একটা টার্গেট, মানে না থাকলেও সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে প্রাইমারি টার্গেটের পাশাপাশি। তো এই যে অনেকেই কিন্তু তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়াপুদের এরকম হয়েছে যে ওরা হয়তো ঢাকার বাইরের কোন একটা মেডিকেলে চলে আসছে এবং ওইখানে ভর্তি হয়েও গিয়েছে, হ্যাঁ, কিন্তু বুয়েটের পরীক্ষার এখনো কিন্তু দেখা যাচ্ছে যে আবারও পিছিয়ে যাবে, এরকম একটা অবস্থা, কোনো সার্টেনিটি নাই এরকম হচ্ছে অবস্থার জন্য। তো এই যে অনেকের ক্ষেত্রে কিন্তু এই গোলগুলাই চেঞ্জ হয়ে যায়। আবার একজন স্টুডেন্ট চিন্তা করো যে মেডিকেলের প্রিপারেশন নিল, কিন্তু আলটিমেটলি মেডিকেলের চান্স তার হলো না। ও কিসের জন্য এখন অপেক্ষা করতেছে যে কবে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষাটা হবে, এবং ও সেখানে ট্রাই করবে যে চান্স পাওয়ার, বা এই যে গুচ্ছ যে পরীক্ষাটা এখনো হয় নাই, জিএসটি গুচ্ছর কথা বলা হচ্ছে অন্যান্য গুলা, সেই পরীক্ষাটা কবে হবে সে ও সেটার অপেক্ষা করছে, তখন সে পরীক্ষাটা দিবে। তো এইটাই যে তোমার প্রাইমারি যে টার্গেটটা সেটা সামহাও মিস হয়ে যেতেই পারে। এই জন্য হচ্ছে যে নিজের ক্যাপাসিটির ব্যাপারে ধারণা রেখে অল্টারনেটিভ টার্গেট গুলো হাতে রাখতে হবে।
আর এখানে তো আসলে যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো জানোই আমাদের এই ক্লাসের ব্যাপার যেটা আমাদের আপাতত তো সিচুয়েশনের কারণে অনলাইনে শুরু হচ্ছে। এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ যদি সম্ভব হয় অফলাইনেও তখন শুরু হবে। তো এই যে অনলাইনে আর অফলাইনে তোমার ক্লাসের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ একই রকম, এবং যেটা বললাম যে তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত যথেষ্ট ক্লাস পাচ্ছ এমন না। আমি এই ব্যাপারটা একটু আগে একবার ক্লিয়ার করেছিলাম যে কেউ কেউ হয়তো জানতে চাও যে তাহলে কি এই যে শর্ট সিলেবাসে তোমাদেরকে প্রিপারেশন নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। একদমই না সেটা। এরপর যদি সময় সুযোগ হয় তখন অবশ্যই, যদি অফলাইনে হয় তাহলে অফলাইনে, বা তখনও যদি তুমি অনলাইনে করতে চাও তাহলে অনলাইনে। কিন্তু এই যে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত তোমাকে পুরোটা কভার করানো হবে। আর তুমি হ্যাঁ, যদি এখন এখানে ভর্তি হয়ে যাও, গতবারের যারা ভর্তি ছিল, মানে একদম 2019 সালের ডিসেম্বর থেকেই তো অনেকে ভর্তি হওয়া শুরু হয়েছিল। তারা তখন যারা যারা ভর্তি হয়েছিল একেবারে এক্স্যাক্টলি। ফুল কোর্সের জন্য, তারা কিন্তু এখনো সেই একই ভর্তির থ্রুতে উদ্ভাসের যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। বিকজ এখানে বলা ছিল যে তোমার ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তোমার যা যা নিডস সেটা ফুলফিল করা হবে, এবং সেটা কিন্তু এখনো তারা পেয়ে যাচ্ছে। এবং আমাদের সময় তো আমরা হচ্ছে যেটা একটু আগেও বললাম যে 3 মাস হয়তো আমরা এই সার্ভিসটা পেতাম। কারণ খুব স্বাভাবিক, এইচএসসি শেষ হবে, 3 মাসের গ্যাপ, ওই যে রেজাল্ট দেওয়া বা সব মিলে 3 মাসের গ্যাপ, বা 3 মাসের মধ্যে ওই বিভিন্ন ইউনিভার্সিটি গুলো ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিত, আর এর মধ্যে ভর্তি পরীক্ষাগুলো হয়ে যেত। বাট ওই যে ওই জিনিসটাই দেখো, ভর্তি পরীক্ষা যেহেতু তোমাদের এক ব্যাচ সিনিয়র, ওদের এখনো সবগুলা শেষ হয় নাই, বা তোমাদেরও আসলে কবে হবে সেটা আনসার্টেইন। তো এই জন্য এই যে এখন থেকে যে তুমি ক্লাসগুলো শুরু করতেছো, তার কিন্তু একটা লং টার্ম সার্ভিস তুমি পাচ্ছ। সো ডেফিনেটলি এটা বেশ ভালো একটা ব্যাপার। আর যারা মনে করতেছি ওই যে না ঠিক আছে ডিসেম্বরের পরে আমি যে হয়তো পরে ভর্তি হবো, তারা তো একদিক দিয়ে পিছিয়ে থাকবে, ওইটা তো শুরুতে বললামই। আর আরেকটা অসুবিধা হতে পারে, তখন হয়তো তোমার বারবার নতুন করে ভর্তি হতে হচ্ছে। তার থেকে তুমি যদি মেইন কোর্সটায় ভর্তি হয়ে যাও, সেটা কিন্তু একদম কন্টিনিউয়াসলি তুমি অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত এর আন্ডারে সব পাচ্ছ। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখন তুমি এক সেট স্টাডি ম্যাটেরিয়ালস পাবা। ভার্সিটি ক প্রিপারেশনের জন্য প্রিপারেশন বুক দেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপার অনুযায়ী, সেগুলো তো তুমি পাবা। আর হচ্ছে পরবর্তীতে নতুন সংস্করণের, অর্থাৎ এরপর যখন সবগুলো বই তোমাদের সংস্করণের জন্য রেডি হয়ে যাবে, অর্থাৎ তখন তুমি কিন্তু আবার এক সেট স্টাডি ম্যাটেরিয়ালস পাবা। তো ডেফিনেটলি মানে আমরা এমন চাচ্ছি না যে এখন তুমি ক্লাস শুরু করে দিলা কিন্তু তোমার পড়াটা এই যে বইগুলোর জন্য আটকে থাকলো, এরকম যাতে না হয়। এখন তুমি পাচ্ছই। এরপর আরো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক, অনেক কিছুই দেওয়া হয়, সেটা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আছে, ভাইয়াও দেখাবেন। তো সেখানে কিন্তু এগুলো তুমি পরবর্তীতে পেয়ে যাচ্ছ। ভাইয়া যদি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটার ব্যাপারে বলতেন। হ্যাঁ, দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিঙ্গেল লগ ইন ওয়েল অর্গানাইজড অনলাইন প্ল্যাটফর্ম। এটা বলতে আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি? এটা বলতে কি বুঝাতে চাই সেটা দেখানোর জন্য তোমাদেরকে সরাসরি আমরা হচ্ছে ওয়েবসাইটটাতেই নিয়ে যেতে পারি। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি। এই দেখো। সো আমরা এখানে একটা সিঙ্গেল জায়গা থেকে লগ ইন করে সবকিছু করতে পারি। যেমন প্রথমত ধরো তোমাদের রুটিন, এখানে হোম পেজের পাশেই প্রোগ্রাম সমূহ ও রুটিন আছে। এখানে ক্লিক করে আমি যদি ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশ কার্যক্রম 2021, যার সাথে গুচ্ছ প্রস্তুতি ফ্রি, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই প্রোগ্রামের ডিটেইলস যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেটা কিন্তু সামনে চলে আসবে। আর এর পাশাপাশি তুমি যদি একটু নিচে নেমে যাও, তাহলে দেখো ঈদ পরবর্তী নতুন ব্যাচের রুটিন। এই যে এখানে, এখানে ক্লিক করলেই তুমি হচ্ছে এই নতুন ব্যাচের রুটিনটা পেয়ে যাবা। তাহলে এখানে ক্লিক করছি আমি, দেখো আমাদের রুটিনটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। এই যে, সো এতক্ষণ ধরে তোমাদের যে জিনিসগুলো বলছিলাম, যে তোমার নিয়মিত ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতে হবে, সেটার জন্য সম্পূর্ণ সুন্দর করে সাজানো গোছানো একটা রুটিন এখানে দিয়ে দেওয়া। যেমন আগামী আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ থেকে শনিবার তোমার যে ক্লাসটা শুরু হবে ফিজিক্স ক্লাস দিয়ে স্টার্ট হবে। আবার সোমবারে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হবে। কিন্তু সোমবারে আবার পূর্ববর্তী ফিজিক্স ক্লাসের উপরে একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড ডেইলি এক্সাম হবে। 25 MCQ থাকবে, 15 মিনিটসে তোমাকে অ্যান্সার করতে হবে। আর এটা তুমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় দিতে পারবে। কাজেই দেখো, ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা এইভাবে তুমি হচ্ছে একটা উইক কাটাবে। উইকটা কাটানোর পরে যখন সপ্তাহান্তে রবিবারে তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম দিবে, সেখানে রিটেন পার্টও থাকবে, আবার এমসিকিউও থাকবে।
সো এই দুটো মিলে তোমার দেখো রিটেন পার্টে 30 মার্কস আর এমসিকিউতে হচ্ছে 40 মার্কস। সো এই দুইটা মিলে তুমি হচ্ছে পরীক্ষাটা দিবে। এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলেছিলাম যে উন্মেষ মেডিকেল স্ট্যান্ডার্ড যে উইকলি এক্সাম, সেটা হচ্ছে তার পরের দিন হবে। এই পরীক্ষাগুলো কিসের উপরে হবে? তুমি এই প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যা যা কমপ্লিট করলে তার উপরে। এভাবে দেখো তোমার প্রত্যেকটা উইকে তোমার ক্লাস এবং পরীক্ষাগুলো ম্যাপ করে দেওয়া। তুমি এখান থেকে জানতে পারবে কবে তোমার কি ক্লাস হবে, কি পরীক্ষা হবে, আর কোন দিন কোন ক্লাসে কি পড়ানো হবে, কি কি টপিক কভার করা হবে, সেগুলো তোমরা নিচে এখানে সিলেবাস ব্রেকডাউনে পাচ্ছ। এরপরে এর পাশাপাশি দেখো অনলাইন প্রোগ্রাম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তুমি উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো। তবে তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চে যোগাযোগ করলে তুমি সবচেয়ে দ্রুত সার্ভিসটা পাবে। তাহলে এটা তো আমরা রুটিনটা দেখলাম যে খুব সুন্দর করে সাজানো গুছানো একটা রুটিন দেওয়া। যেই রুটিন অনুযায়ী তুমি হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে পড়াশোনা করবে। তুমি একেবারে এখানে দিন তারিখ সহ পেয়ে যাবে যে তোমার আসলে কোন দিন ঠিক কোন কোন টপিকগুলো কভার করতে হবে। কারণ আমাদের অনেকেরই হচ্ছে একটা গাইডলাইন দরকার হয়, আমরা নিজে থেকে অনেকেই হয়তো গুছিয়ে সিরিয়াসনেসটা আনতে পারি না। সো সবার জন্যই আসলে এটা সুবিধা হবে যদি কেউ আমাকে বলে দেয় যে আচ্ছা, আজকে তুমি এই জিনিস পড়ো, এই টপিকটা পড়ো, কালকে তুমি এই টপিকটার উপরে পরীক্ষা দাও। তাহলে পুরো সিলেবাসটা তোমার সুন্দর মতো টাইমলি কাভার হয়ে যাবে। এটা তো হচ্ছেই। তার পাশাপাশি আমি যদি আবার একটু হোম পেজে ফিরে যাই, দেখো এখানে অনলাইন ভর্তি, ডিউ পেমেন্ট এগুলো তো আছেই। অনলাইন ক্লাস ও পরীক্ষা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে। আর লগ ইন করার পর তুমি এই একটা জায়গা থেকেই তোমার জন্য যা যা দরকার, তোমার ক্লাস, পরীক্ষা এবং তোমার যে সংরক্ষণকৃত খাতাগুলা, সেগুলো সবই হচ্ছে তুমি এখানে পেয়ে যাবে একসাথে। সো আমি এখানে তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসগুলো করতে হয়। দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি প্রথমে, আর এরপরে হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। দিলে লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হয়ে গেলে দেখো মাই রুটিন টুডেতে তুমি জানতে পাবে যে তোমার আজকে কি কি ক্লাস আছে আর কি কি পরীক্ষা আছে। তার নিচে দেখো লেকচার এবং এক্সাম দুটো ট্যাব আছে। তার মধ্যে তুমি যদি আপকামিং লেকচারে ক্লিক, তাহলে তুমি এর পরবর্তীতে তোমার যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তুমি দেখতে পাবে। যেমন ধরো সামনে হচ্ছে তোমার একটা কেমিস্ট্রি ক্লাস আছে কিংবা একটা বায়োলজি ক্লাস আছে, এগুলো তুমি দেখতে পাবে এখানে। নিচে যখন ক্লাস শুরু হওয়ার সময় হবে তখন জয়েন ক্লাস বাটনটা দেখতে পাবে, এখানে ক্লিক করলেই তুমি ক্লাসে ঢুকে পড়তে পারবে। ব্যাস, তাহলে ক্লাসে ঢুকে পড়ার ব্যাপারটা হয়ে গেল। আর ক্লাস করার পর তুমি যদি পুরোনো লেকচার দেখতে চাও তাহলে এই দেখো মাঝখানে ড্রপ ডাউন মেনু থেকে পাস্ট লেকচার তুমি সিলেক্ট করবে, তাহলে পুরোনো লেকচারগুলো দেখতে পাবে। পুরোনো লেকচারের যে কোনো একটায় যদি আমি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করি, তাহলে দেখো একটা পিডিএফ ওপেন হবে। ক্লাসে টিচার যেভাবে পড়িয়েছিলেন সম্পূর্ণ পিডিএফটা তুমি এখানে দেখতে পাবে। এই দেখো পুরো পিডিএফটা দেখা যাচ্ছে, অর্থাৎ ক্লাস নোট তোলার ঝামেলাটা কিন্তু নেই। তুমি কিন্তু এখান থেকে পুরো ক্লাস নোটটা পেয়ে যাচ্ছ একেবারে। এবং এখানে বিভিন্ন কালি ইউজ করে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, বা কোনটা তোমাকে বিশেষ করে মনে রাখতে হবে, এগুলো সব কিন্তু দেখিয়ে দেওয়া। সো এই ফুল ক্লাস নোটটা তুমি এখানে সংরক্ষিত অবস্থায় পেয়ে যাবে। আর তুমি যদি ওই ক্লাসের ভিডিওটা দেখতে চাও তাহলে রিপ্লে ভিডিও এই বাটনে ক্লিক করতে হবে। রিপ্লে ভিডিও বাটনে ক্লিক করলে তোমার ওই ক্লাসটা যেটা নেওয়া হয়েছিল, ওই অ্যাসাইনমেন্ট কিংবা হচ্ছে কোনো একটা টপিক, এগুলোর উপরে ওই ক্লাসটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, ভিডিওটা প্লে হবে। সো কাজেই তুমি যে কোনো সময় একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন দেওয়ার জন্য তুমি হচ্ছে ভিডিও এবং ক্লাস নোট দুটোই এখানে সংরক্ষিত অবস্থায় সুন্দর করে সাজানো গুছানো অবস্থায় পেয়ে যাচ্ছ। তাহলে কারো যদি এরকম হয় কোনো একটা বিশেষ অসুবিধার কারণে তুমি একটা ক্লাস মিস করেছো, সেটাও হতে পারে। আবার হতে পারে ক্লাসের রিয়েল টাইমে কোনো একটা কিছু তোমার বুঝতে সমস্যা হয়েছে কারণ এই টপিকটা তোমার আগে পড়া ছিল না, সেটাও হতে পারে। দুই ক্ষেত্রেই তুমি পরবর্তীতে এটা আবার দেখে নিয়ে তোমার কনফিউশন দূর করতে পারবে। আর
আমি তারপরেও রেকমেন্ড করব সবাই একেবারে রিয়েল টাইমে যখন তোমার যে ক্লাস তখন সেটা করবে, রেগুলারিটি মেনটেন করার জন্য। তা না হলে তোমার পড়ার ফ্লোটা নষ্ট হবে। এরপর আমি যদি এক্সাম অংশে যাই, এই এক্সাম অংশটাতে এক্সাম দেখানোর আগে আমি তোমাদের সাথে একটু কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিতে চাচ্ছি। তুমি আলটিমেটলি প্রিপারেশন নিচ্ছ কিসের জন্য? তুমি কি ক্লাস করার জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি তুমি ফাইনালি একটা এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ? তুমি এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ। কাজেই আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। পরীক্ষাগুলো তোমাকে টাইমলি এবং সিনসিয়ারলি দিতে হবে। এর কারণ কি? কারণ পরীক্ষা দেওয়ার মাধ্যমে এক, তোমার পরীক্ষা দেওয়ার মাইন্ডসেট ডেভেলপ হবে, যে পরীক্ষা দেওয়ার সময় তোমার মেন্টালিটি, তুমি কোন কোন বিষয়ে নার্ভাস ফিল করো, কোন কোন বিষয়ে তোমার স্ট্রেংথ আছে বেশি, কোনটা তোমার জন্য কমফোর্টেবল, কোনটা না, কোন ধরনের হিসেব তুমি তাড়াতাড়ি করতে পারো, কোনটা করতে তোমার দেরি হয়, স্ট্রাগল করো, এটা তুমি জানবে। নাম্বার টু হচ্ছে, যে যত প্র্যাকটিস করবে সে কিন্তু জিনিসগুলো তাড়াতাড়ি সলভ করতে শিখবে। তার মানে একটা জিনিস তুমি পারো, পারার পরেও হয়তো জিনিসটা তোমার সলভ করে লিখতে 2 মিনিট লাগে। তুমি যদি এটা 5 বার প্র্যাকটিস করো, হয়তো সেটা তোমার 1 মিনিটে নেমে আসতে পারে, যে তুমি 1 মিনিটে এটা করে ফেলতে পারবে। তার মানে পারা জিনিস প্র্যাকটিস করারও গুরুত্ব আছে টাইমটা কমানোর জন্য। সেই বাড়তি টাইমটা পরীক্ষায় তুমি যদি অভিনব কোনো কিছুর সম্মুখীন হও, সেটা সমাধান করার জন্য এই বেঁচে যাওয়া টাইমটা তুমি ব্যয় করতে পারবে। নাম্বার থ্রি হচ্ছে, পুরো জিনিসটার একটা ওভারঅল আইডিয়া নেওয়া। বারে বারে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার সাবকনশিয়াস মাইন্ডে পুরো জিনিসটার একটা ম্যাপিং হয়ে যাবে, যে আচ্ছা এই ধরনের টপিক থেকে এরকম প্রশ্ন আসে, ওই ধরনের টপিক থেকে ওরকম প্রশ্ন আসে। তাহলে কখন কোত্থেকে কিরকম প্রশ্ন আসতে পারে এই বিষয়ে বেশ ভালো একটা আইডিয়া তোমার হয়ে যাবে। আর সেই আইডিয়া হওয়ার পাশাপাশি তুমি নিজে কোন জিনিসগুলো ফ্রিকুয়েন্টলি ভুল করো, বেখেয়ালে হোক, না জানার কারণে হোক, অজ্ঞতাবশত হোক, অসাবধানতাবশত হোক, সেই বিষয়ে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তার মানে সিলেবাস এবং তোমার অ্যাবিলিটি সম্পর্কে একটা মেন্টাল ম্যাপিং তোমার এখানে হয়ে যাবে। এই জন্য পরীক্ষা দেওয়ার গুরুত্ব একেবারেই অপরিসীম। এর পাশাপাশি আমরা যে সিস্টেমটা এখানে তৈরি করে রেখেছি, সেই সিস্টেমটা তোমার এই গোলগুলো অ্যাচিভ করতে কিভাবে হেল্প করবে একটু দেখি। দেখো, ভার্সিটি ইন্ট্রোডাক্টরি এমসিকিউ এন্ড রিটেন লাইভ এক্সাম একটা দেওয়া আছে। লাইভ এক্সামগুলো হচ্ছে রুটিনে তোমাদেরকে যে তারিখগুলো বলে দেওয়া আছে, ওই তারিখ অনুযায়ী নির্দিষ্ট সময়ে যে পরীক্ষাগুলো হবে। লাইভ এক্সামের স্কোরগুলো সংরক্ষণ করা থাকবে, তুমি কিন্তু দেখতে পাবে, তোমার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে তোমার বাসায় চলে যাবে। আর লাইভ এক্সামের আগে সেম সিলেবাসে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। কাইন্ড অফ লাইক আমরা বিভিন্ন খেলায় দেখি না, যে মূল ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ খেলা হয়, সেরকম। সো তুমি হচ্ছে তোমার স্ট্রেংথ এন্ড উইকনেস জানার পরে লাইভ এক্সামটা দিতে পারবে। আমি একটা লাইভ এক্সামে ধরো ঢুকলাম, ঢুকলে আমি ইনস্ট্রাকশন পাবো কিভাবে পরীক্ষাটা দিতে হয়, ভার্সন সিলেক্ট করলাম, আমি হচ্ছে রিটেন এক্সামটা শুরু করলাম। করলে আমি দেখতে পাবো যে আমার একটা প্রশ্ন আছে, আর এরপরে উত্তর দেওয়ার জন্য একটা খালি জায়গা আছে। আমি এই প্রশ্নটার উত্তর সুন্দর মতো আমার খাতায় বল পয়েন্ট কলম দিয়ে লিখব, লিখে সেটার একটা ছবি তুলব। ছবিটা তুলে আপলোড অ্যান্সার ইমেজ এখানে ক্লিক করে ছবিটা আপলোড দিব। তবে ছবি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে তোমার ছবিটা যাতে টিচার দেখে বুঝতে পারেন। তুমি ছায়ার মধ্যে ছবি তুললা, ব্লার আসলো ছবি, ক্যামেরা হচ্ছে ঘুরিয়ে তুমি ফ্রেম বাঁকা করে ছবি তুললা, এরকম করলে আসলে টিচার পড়তেও পারবে না, আর পড়তে না পারলে হচ্ছে তোমার উত্তরটা মূল্যায়নও করতে পারবেন না। সো সুন্দর করে ছবি তুলে এখানে আপলোডটা করতে হবে। এইভাবে সবগুলো উত্তর আপলোড করার পর তুমি সাবমিট বাটনে ক্লিক করলে তোমার খাতাটা জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর একজন টিচার এই খাতাটা সুন্দর করে মূল্যায়ন করে তোমাকে দেখাবে, যে এই যে তুমি খাতায় এত নাম্বার পেয়েছো, এই এই হয়েছে। সো সেটা কিভাবে দিবেন একটু পরে আমি দেখাচ্ছি। এখানে দেখো, উত্তর দেওয়ার পরে তোমাকে একটা মেসেজ দিচ্ছে, স্যাম্পল অ্যান্সার উইল বি অ্যাভেলেবল আফটার 11 PM টুডে। তার মানে প্রতিদিন তুমি যখন পরীক্ষাটা দিবে রাত 11টার পর তোমাকে এই প্রশ্নের স্যাম্পল অ্যান্সার গুলো দেওয়া হবে। অর্থাৎ কি লিখলে তুমি ফুল মার্ক পেতে পারতে, সুন্দর করে পুরো উত্তরটা গুছিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে এর মাধ্যমে তুমি হচ্ছে তোমার প্র্যাকটিসটা তো করা হয়েই যাচ্ছে, ভুলগুলোও শুধরে নিতে পারবে। আবার আমি ওই এক্সামটাতে ফিরে যাচ্ছি, আমি হচ্ছে একটু এমসিকিউটা দেখাই। এমসিকিউতে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে বিভিন্ন প্রশ্নগুলো আছে।
বলা হচ্ছে যে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, আর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। ধরো আমি 120 ডিগ্রি অ্যান্সার দিলাম। এইভাবে অ্যান্সার দিতে দিতে আমি যখন নিচে নেমে যাব, তখন সবগুলো শেষ হয়ে গেলে সাবমিট বাটন পাবো। সাবমিট বাটনে ক্লিক করলে খাতা দেওয়া হয়ে গেল। এমসিকিউতে সাথে সাথেই তোমার ইভ্যালুয়েশনটা হয়ে যায়, টিচারকে আর খাতা দেখতে হয় না, সিস্টেমের মধ্যে এটা হয়ে যায়। দেখো প্রথমে আমি যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটার অ্যান্সার কারেক্ট ছিল 120 ডিগ্রিজ। তবে এখানে শুধু উত্তরটা যে তোমার সঠিক হয়েছে সেটা বলেই কিন্তু থেমে যায়নি। দেখো কিভাবে উত্তরটা বের করতে হয় সেটাও এখানে বলে দেয়া। তাহলে যে এই উত্তরটা ভুল করবে, যে ভুলে 90 বা 180 লিখবে, সে কিন্তু সতর্ক হয়ে যাবে যে আচ্ছা আমি এটা ভুল করেছিলাম, এটা হয়তো অসাবধানতা বশত বা অজ্ঞতা বশত আমি ভুল করেছি, দেখি তো উত্তরটা কিভাবে সঠিক বের করতে হয়। তাহলে এইখানে তোমাকে সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কি করলে তুমি মূল পরীক্ষায় এটা আর ভুল করবে না এবং তোমার নাম্বারটা তুমি পাবে। এইটা খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটা এক্সাম দিয়ে সেখান থেকে যে রেজাল্টটা আমরা পাই সেটা আমাদেরকে জানায় যে আমার অবস্থান এখন কোথায়। তার পাশাপাশি যদি একটা অ্যানালাইসিস রিপোর্টে বলে দেওয়া যায় যে কি করলে তুমি ভবিষ্যতে এই ভুলগুলো করবে না, এবং তোমার ভুলগুলো যদি সাথে সাথে হাতে নাতে তোমাকে ধরিয়ে দেওয়া যায়, সেটা বেস্ট। কারণ তুমি নিজে একটু চিন্তা করো তোমার লাইফের এক্সপেরিয়েন্স। তোমরা যতই যে কোনো এক্সামে অবজেক্টিভ পরীক্ষা দাও, সবসময় তোমরা কি করো? বের হয়ে কিন্তু এর ওর সাথে উত্তরটা মিলাও। কেন মিলাও? কারণ ওই মুহূর্তে যেটা নিয়ে তুমি স্ট্রাগল করেছো সেটা তোমার মাথায় থাকে, এবং সেটা নিয়ে সবার সাথে কথা বলতে ইচ্ছা করে, সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করে। ঠিক একইভাবে এখানে পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে তোমার মাথায় ফ্রেশ থাকবে যে কোনটা কোনটা নিয়ে তুমি স্ট্রাগল করেছো। তুমি সেখানে এর উত্তরটা পেয়ে যাবে, প্লাস কিভাবে সলভ করতে হয় জেনে যাবে। পরবর্তীতে আর তোমার কিন্তু এই জিনিস ভুল হবে না। সো এইটাকে আমি অনেক অনেক বেশি গুরুত্ব দিতে বলবো, এই কারণে যে ক্লাস করা যত গুরুত্বপূর্ণ, পরীক্ষা দেওয়াটা এখানে আমি বলবো তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি পরীক্ষাটা অন্তত সুন্দরভাবে দাও, দিয়ে তোমার অ্যানালাইসিস রিপোর্টটা দেখো, এটা হচ্ছে বেস্ট ইন্ডিকেটর যে তোমার আসলে প্রিপারেশনটা এখন কেমন। আর একটা পরীক্ষাই তো আর শেষ না, তুমি তো এরকম অনেক পরীক্ষা দিবে, তো সব সময় তো আর সবকিছু মাথায় থাকবে না, এইটাই স্বাভাবিক। এই জন্য এক্সামে গিয়ে তুমি যদি আপকামিং এর বদলে পাস্ট এক্সাম ক্লিক করো, তাহলে পুরনো এক্সাম যেগুলো তুমি দিয়েছিলে সেগুলো কিন্তু দেখতে পাবে। সো আমি যদি ভিউ রেজাল্টে ক্লিক করি, তাহলে দেখো পুরনো এক্সামগুলোতে আমি কেমন করেছিলাম, কি কি ভুল ছিল, এই যে যেমন এটা ভুল ছিল, সঠিক উত্তর হবে এইটা, সেগুলো আমি দেখতে পাবো। আর এর পাশাপাশি হচ্ছে যে রিটেন এক্সাম আমি দিয়েছিলাম সেটার খাতাও যখন টিচার আমাদেরকে দিয়ে দিবেন, তখন আমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারবো। আবারও আমি একটু এক্সাম অংশে ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা তো লাইভ এক্সাম দেখলাম, ডান পাশে লাইভের বদলে যদি আমি প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করি, তাহলে এই যে প্র্যাকটিস এক্সামগুলো আমি পাবো। যে যে সিলেবাসের উপরে তুমি লাইভ এক্সাম দিবে, তার আগেই সেই সিলেবাসের উপরে তুমি প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবে। তাতে তোমার প্রস্তুতিটা আরো ভালো হবে, এবং তুমি কিন্তু ডে বাই ডে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কনফিডেন্স অর্জন করবে। এটা আসলে হচ্ছে পরীক্ষা দেওয়ার, যে আমি 3টা পয়েন্ট বলেছিলাম, 3টা উপকারিতা, তার সাথে আরেকটা যোগ হবে 4টা। সেটা হচ্ছে যে ডে বাই ডে তোমার কনফিডেন্স তৈরি হবে। এটা যে কতটা ইম্পর্টেন্ট এটা তোমরাই জানো। তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো যে তোমাদের সাথে কখনো এমন হয়েছে কিনা কোনো একটা পরীক্ষা দিতে গিয়ে, যে তুমি যখন পরীক্ষার হলে ঢুকবে তার আগে, জাস্ট কিছুক্ষণ আগে তুমি একটা জিনিস রিভিশন দিতে ঢুকেছো, কিন্তু তারপরেও পরীক্ষার হলে ঢুকে নার্ভাসনেসের কারণে তুমি সেটা ঠিকমতো লিখে আসতে পারোনি। কারোর সাথে কি এরকম হয়েছে কখনো? হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছো যে হ্যাঁ এরকম হয়েছে। তাহলে দেখো, যেই জিনিস তুমি পরীক্ষার হলে ঢোকার আগে মাত্র রিভিশন দিলে, স্টিল পরীক্ষার হলে গিয়ে তুমি ঠিকমতো লিখে আসতে পারলে না, জাস্ট বিকজ অফ নার্ভাসনেস। তুমি জিনিসটা জানো পারো, তারপরেও হচ্ছে তুমি লিখে আসতে পারোনি। তার কারণ হচ্ছে জাস্ট নার্ভাসনেস। তোমার কনফিডেন্স যদি আরো বেশি থাকতো, তুমি যদি নিশ্চিত থাকতো যে আরে এখান থেকে যেই প্রশ্ন এসুক আমি পারবো, তাহলে কিন্তু তোমার সাথে এমনটা হতো না। পরীক্ষা দেওয়ার মাধ্যমে বা বারবারে প্র্যাকটিস করার মাধ্যমে এটা অ্যাচিভ করা যায়। সো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম যে ক্লাস এবং পরীক্ষা একসাথে এক জায়গায় গুছানো অবস্থায় কিভাবে পাওয়া যায়। তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার মেইন স্লাইডে, তবে তার আগে আরেকটা জিনিস একটু দেখাই।
তুমি এখান থেকেও কিন্তু কোর্স অ্যাড করতে পারবে। ধরো তুমি ভার্সিটি কয়ের জন্য কোর্সটা নিয়েছো, এর পাশাপাশি তোমার অন্য একটা কোর্স দরকার পড়লো নেওয়ার মতো, তাহলে এনরোল মোর কোর্সেসের আন্ডারে গিয়ে তুমি বাকি কোর্সগুলো কিন্তু অ্যাড করতে পারবে। তাহলে এখানে সবগুলো কোর্স আছে, উপরের দিকে এই যে দেখো কোর্সেসের আন্ডারে এনরোল অ্যাড নিউ কোর্স, সেখান থেকে গিয়ে তুমি এগুলো অ্যাড করতে পারবে। যেমন মনে করো জিএসটি কৃষিগুচ্ছ ক্র্যাশ কোর্স, এটা হচ্ছে গত বছরের স্টুডেন্টরা যারা ছিল তাদের জন্য। ধরো তোমার মনে হলো যে এটা আমার এনরোল করা দরকার, তাহলে এনরোলে ক্লিক করলেই কিছু ইনফরমেশন ফিল আপ করে তুমি হচ্ছে সেটা এনরোল করে ফেলতে পারবে। খুবই ইজি, একটা জায়গা থেকেই সব করা যাচ্ছে। সো দ্যাটস ইট, আমরা এখন আবার আমাদের মেইন স্লাইডে চলে যাব। আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে ক্লাস কি শুরু হয়ে গিয়েছে নাকি। তো ক্লাস কিন্তু এখনো শুরু হয় নাই, হাতে এখনো বেশ কয়েকদিন সময় আছে। তোমাদের সম্পূর্ণ নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 7 আগস্ট থেকে, এবং রুটিনটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সেখানে তো আছেই, ভাইয়া দেখালেন। তুমি যদি আবার দেখতে চাও www.udbhas.com, খুব সিম্পল একটা লিংক, এখানে যে দেখে আসতে পারো। আর তোমাদের যদি এই যে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, ভর্তি হওয়ার প্রসেসটা, বা হচ্ছে যে কিভাবে তুমি রিটেন এক্সাম দিবা, সেই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে, তুমি কিন্তু সেটা এই যে চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে যদি তুমি যাও তাহলে কিন্তু দেখতে পাবে। এছাড়াও যদি তোমার মনে হয় যে তুমি নিজে হচ্ছে যে দেখে নিতে চাও, তখন হচ্ছে আমরা তো সবাই হচ্ছে মোটামুটি ইউটিউব তো ইউজ করতেই পারি। ইউটিউবে যে জাস্ট সিম্পলি আমি লিখে সার্চ দিলেই হবে যে উদ্ভাস অনলাইন রেজিস্ট্রেশন। তুমি যদি এটা লিখে সার্চ দাও, প্রথমেই পেয়ে যাবা এই যে উদ্ভাস উন্মেষের অনলাইন প্রোগ্রামে রেজিস্ট্রেশনের সহজ পদ্ধতি। সো রেজিস্ট্রেশনটা তো ফ্রি করতে পারবা। তারপর হচ্ছে ওই যে কোর্সে এনরোল করার যে ব্যাপারটা, যেমন আমরা আজকে ভার্সিটি ক প্রোগ্রাম নিয়ে কথা বলছি, সেটা তোমার যে পেমেন্টটা সেটা করে দিয়ে এরপর এনরোল করে নিতে পারবা। এখানে কিন্তু সম্পূর্ণ যে প্রসেসটা, এই যে এটা 13 মিনিটের একটা ভিডিও, একদম ডিটেলস দেওয়া আছে। যারা আমাদের সাথে একদমই নতুন স্টুডেন্ট, তাদের যদি কনফিউশন থাকে, অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে বা পেমেন্ট করে ভর্তি হওয়ার আগে এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এই যে ভাইয়া যে দেখালেন এক্সাম দেওয়ার ব্যাপারটা, এই এক্সাম দেওয়া নিয়ে এখন হয়তো তুমি দেখে ভুলে যেতে পারো। পরবর্তীতে হয়তো এক্সাম দেওয়ার আগে আরেকবার দেখে নেওয়া লাগতে পারে। প্রথম এক্সামটা ধরো, এরপর তার দেখা লাগবে না। প্রথম 1 দিন 2 দিন হয়তো কারো একটু সমস্যা হতেই পারে। তো তুমি টিউটোরিয়ালটা একবার দেখে নিতে পারো, এই যে উদ্ভাস উন্মেষের অনলাইন প্রোগ্রামে রিটেন বা সিকিউ এক্সাম দেওয়ার পদ্ধতিটা। এখানে ভাইয়া যা তখন দেখালেন সেই জিনিসটাই আরো সুন্দরভাবে আরো ডিটেলসে বলা আছে। আরো সমস্যা থাকলে সেখান থেকে দেখে নিতে পারবো। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ নতুন ব্যাচ যারা ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য 3,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সো ভর্তি হয়ে যেতে পারো। আর আরেকটা হচ্ছে একটা কোয়েশ্চেন দেখলাম যে ভর্তি আসলে তোমার কবে পর্যন্ত নেওয়া হবে, এরকম একটা কোয়েশ্চেন আসছে। যে এটা এখনো ঠিক করা হয় নাই, বাট ওই যে যেটা বললাম, ক্লাস তো দেখতেই পারলা যে 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তাহলে আমার মনে হয় যে এর আগে ভর্তি হয়ে যে লাইভ ক্লাসে বা লাইভ এক্সাম এগুলোতে অংশগ্রহণ করাই বেটার। ধরো আমি যদি কথার কথা বলি, কেউ এক মনে হলো 7 আগস্টে ভর্তি না হয় সে 20 আগস্টে ভর্তি হচ্ছে, হ্যাঁ, তাহলে সে অবশ্যই যে লাইভ ক্লাসগুলো মিস করলো সেগুলোর রেকর্ডের ক্লাস তো পেয়ে যাবেই। রেকর্ডেড পিডিএফ বা পিডিএফ গুলো পাবে, বা হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। কিন্তু আলটিমেটলি ভর্তি যেহেতু হতেই হচ্ছে, তাহলে শুরু থেকে ভর্তি হয়ে সবগুলো লাইভ এক্সাম বা লাইভ ক্লাস করা বেটার না? সেজন্যই বললাম। আর এখানে হচ্ছে আমাদের উদ্ভাস উন্মেষের যতগুলো ব্রাঞ্চ আছে দেশব্যাপী, সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে। তুমি যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর ভাইয়া তো দেখালেনই যে আমাদের ওয়েবসাইটেও কিন্তু যে ক্লাস রুটিনটা তোমাদেরকে দেখালেন সেটার নিচেও কিন্তু দেওয়া ছিল। এবং এখান থেকে কিন্তু তোমার এই যে ভর্তি হয়ে ফিজিক্যালি বইগুলো সংগ্রহ করা যাবে, যেই এক সেট বই তোমাদেরকে এখন দেওয়া হবে। পরবর্তীতে তো তোমাদের সংস্করণে আরো এক সেট দেওয়া হবেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে আমাদের হচ্ছে যেসব জায়গায় সরাসরি শাখা নেই, 64 জেলার মধ্যে 27টা জেলায় যেসব জেলায় শাখা নেই, সেখানে হচ্ছে তুমি যদি এই জেলাগুলোর মধ্যে হয়ে থাকো, ধরো তুমি মুন্সিগঞ্জ, লালমনিরহাট, লক্ষ্মীপুর, এইসব জায়গার যদি হয়ে থাকো, তখন হচ্ছে এই যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমাদের টিম মেম্বার যে ভাইয়ারা আছেন তাদের সাথে তুমি যোগাযোগ করে এরপর বইটা সংগ্রহ করতে পারো। তার মানে এখন এই যে পরিস্থিতির জন্য তুমি যেই জেলারই হো না কেন, এই যে প্রথমে দেখালাম যেসব জেলায় আমাদের সরাসরি ফিজিক্যাল ব্রাঞ্চ আছে, আর পরে দেখালাম যেসব জায়গায় নেই, অর্থাৎ দুই জায়গার মানুষরাই কিন্তু তুমি পরীক্ষার তোমার জন্য এই যে ক্লাসের জন্য যে বইগুলা সবগুলা কিন্তু তুমি কালেক্ট করে নিতে পারবা। আর এই তো ভাইয়া তো ওভারঅল দেখালেনি।
আমাদের যেই ক্লাসের সিস্টেম বা সেবার ব্যাপার, এটার ব্যাপারে অনেকেরই আইডিয়া আছে। তাও আমি যদি একটু মেনশন করে দিই, একটা কোয়েশ্চেন তোমাদের দিক থেকে অনেক আসে। একটা তো হচ্ছে ওই যে অনলাইন অফলাইন রিলেটেড, যে এখন তো অনলাইনে হচ্ছে, পরবর্তীতে যদি অফলাইনে হয় তখন তোমার কি হবে। তো তোমার কাছে অপশন থাকবে, তুমি চাইলে অনলাইনেও কন্টিনিউ করতে পারবা, ওইটাও আমাদের চলমান থাকবে। আর হচ্ছে যে অফলাইনে যে কোনো ব্রাঞ্চে, এই যে প্রথম পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, দেশব্যাপী সকল শাখায় কিন্তু সমান সেবা। অর্থাৎ ধরলাম যে তুমি হচ্ছে চিটাগাং এর, হ্যাঁ, ঢাকার বাইরের তুমি, তো তুমি চিটাগাং থেকে যেই ক্লাসগুলা করবা বা যেই ভাইয়েরা ক্লাস নেবে বা যেই সিস্টেমে তুমি পরীক্ষা দিবা, ঢাকায়ও কিন্তু একই সিস্টেমে সেগুলো হবে। সো এমন কোনো কারণই নেই যে তোমার যদি, কারণ এখন তো করোনা পরিস্থিতি সামনে, এটা বুঝাই যাচ্ছে যে একটু কমলেও একদম ঠিক হতে বেশ সময় লেগে যাবে, এমন না যে হঠাৎ করে একদম একদিন সব ঠিক হয়ে যাবে, এটার জন্য একটু টাইম লাগবে। তো ধরলাম যে এর সময় যদি তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেওয়া লাগে, তখন অনেকেরই হয়তো ডিসিশনটা এমন নেওয়া লাগতেই পারে যে এই পরিস্থিতিতে ঢাকায় যে আসলে নিজের কতটুকু খেয়াল রাখতে পারবো বা কতটুকু সুস্থ থাকতে পারবো, একটা রিস্ক থাকতে পারে। তো তখন তোমার ঢাকায় যে আসতেই হবে এমন কিন্তু না। তুমি তোমার জেলায় যে উদ্ভাস উন্মেষের ব্রাঞ্চ, সেটাই কিন্তু তুমি ক্লাসটা করতে পারবা, বা তোমার জেলার থেকে নিকটবর্তী যে ব্রাঞ্চটা হয় সেটা তুমি ক্লাসটা করতে পারবা। যেটা বললাম যে এইখানে কিন্তু তখন ক্লাসগুলা রোটেট করে হয়। অর্থাৎ তোমার যেসব ভাইয়ারা হচ্ছে ঢাকার বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিচ্ছেন, আবার রোটেট করে তারাও কিন্তু ঢাকার বাইরে যেও ওই ক্লাসগুলো নিয়ে থাকেন। আর এই যে অনলাইন ক্লাসে তো বুঝতেই পারছো সবগুলো ক্লাস সেম প্যাটার্নের হচ্ছে। আর পর্যাপ্ত সংখ্যক এমসিকিউ, রিটেন পরীক্ষা, এগুলোর কথা ভাইয়া বলে দিচ্ছেন। তারপর হচ্ছে পরীক্ষার পরে সলিউশন বুকের ব্যবস্থা থাকে। আর অটো এসএমএস এর মাধ্যমে সবগুলো রেজাল্ট পেয়ে যাচ্ছ। এটা তো আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছো তারাও জেনে থাকো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে ফিজিক্যালি শুরু করার পর যদি তোমাদের কোনো কারণে শাখা পরিবর্তন করার প্রয়োজন হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু সমস্যা নাই। অর্থাৎ তুমি একটু যদি তোমার এখানে সুবিধাটা দেখো বা অ্যাডভান্টেজ গুলা দেখো, সব দিক থেকে কিন্তু তুমি বেনিফিটটা পাচ্ছ। একটা হচ্ছে তুমি যদি এখন ভর্তি হয়ে যাও, পরবর্তী সময় যে মনে হলো যে আচ্ছা এখন তো অফলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন মানে অনলাইনে ক্লাস করবো নাকি অফলাইনে ক্লাস করবো, অবশ্যই তুমি সেটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবা। হ্যাঁ, কিন্তু তুমি দেখো আলটিমেটলি যদি মনে হয় যে না, এখন অনলাইনে এক জায়গায় করি, পরবর্তীতে আবার অফলাইনে আরেক জায়গায় করি, এরকম করতে হচ্ছে না কিন্তু। একসাথে তোমার একই জায়গায় অনলাইন হোক অফলাইন হোক করার সুযোগ পাচ্ছ। আর ওই যে এখন তুমি আপাতত একটা শাখার আন্ডারে ভর্তি হয়ে নিলা, কিন্তু এই যে ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম, বিভিন্ন কারণে থাকার পরিবেশ, নিজে মানিয়ে নেওয়া, যানজট, শারীরিক অসুস্থতা, এগুলো ওভারঅল তোমার উপর যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির পিছনে, এই জন্য কিন্তু এই যে শাখা পরিবর্তনের সুযোগটা থাকছে। অর্থাৎ তুমি ঢাকার ভিতরে এক শাখা থেকে এক শাখা, তোমার বাসা যেখান থেকে কাছে হয় বা যেভাবে সুবিধা হয় সেভাবে সিদ্ধান্ত নিতে পারবা। আর ঢাকার বাইরেরও যদি হও, তাহলে তুমি সেখানে থেকেও পড়ার সিদ্ধান্ত নিতে পারবা, বা আবার যদি মনে হয় যে না, আমি সিদ্ধান্ত নিলাম আমি ঢাকায় আসতে চাই, চাইলে সেটাও নিতে পারবা। এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা ফি তোমাকে দিতে হচ্ছে না। আর আরেকটা সুবিধা যেটা, ওই যে দুইটা তো বললাম, একটা হচ্ছে অনলাইন আর অফলাইনে, এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ, এই সুবিধাটা কিন্তু তুমি আর কোথাও পাবা না। হ্যাঁ, কারো কারো শুধু অফলাইনের সুবিধা, কারো কারো শুধু অনলাইনের সুবিধা, কিন্তু এই যে অনলাইন অফলাইন তুমি যখন যেই পরিস্থিতি থাকুক না কেন, সামনে যখন অফলাইনের শুরু হওয়ার সুযোগ হবে, তখন কিন্তু তুমি দুইটার মধ্যেই মাইগ্রেট করতে পারবা। তারপর আমরা দেখলাম তুমি যে কোনো ব্রাঞ্চের মধ্যেও মাইগ্রেট করতে পারবা। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে কোনো প্রোগ্রামের মধ্যেও কিন্তু মাইগ্রেট করতে পারবা। যে তুমি এখন ভার্সিটি করার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ভর্তি হয়ে গেলা, যদি কোনো একটা সময় তোমার মনে হয় যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে বেটার হতো, কারণ ওই যে যেটা বললাম, সময়টা তো তুলনামূলক বেশ ভালোই আগে, এখন এইচএসসি পরীক্ষা হয় নাই, অনেকে কিন্তু আনসার্টেন যে আমি আসলে ভবিষ্যতে কোথায় পড়াশোনা করতে চাই বা কি করতে চাই। সো ওই সুবিধাটা কিন্তু এখানে থাকছে, যেই কোনো মোমেন্টে তুমি এই যে ইন্টারচেঞ্জ বা মাইগ্রেশন যেটাকে বলা হচ্ছে, সেটা করতে পারবা। সেটা এইচএসসি রেজাল্টের পরেও অনেক সময় দেখা যায় যে অনেকের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে জিপিএর উপর ভিত্তি করে। আমাদের যেহেতু উদ্ভাসন মেশ একসাথেই আছে, তার মানে তুমি কি ভার্সিটি কর পাশাপাশি, আমি যদি বলি সাধারণত অনেকে মেডিকেলের প্রিপারেশনটা নিতে হয়তো ইচ্ছুক হয় যে আচ্ছা আমি ভার্সিটি করটা এখন চেঞ্জ করতে চাই, মেডিকেলের প্রিপারেশন নিব। তো তখন কিন্তু তোমার উদ্ভাস থেকে চেঞ্জ করে উন্মেষে যে নতুন করে ভর্তি হতে হচ্ছে না, তোমার এই ভার্সিটি ক প্রোগ্রামটা জাস্ট এটা চেঞ্জ হয়ে মেডিকেলে তুমি তখন শিফট হয়ে যেতে পারবা। আর এই যে আমাদের সাথে যারা রেগুলার ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে, তারা তো সামনে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করেই। আর হচ্ছে যারা এই বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে যথোপযুক্ত রেজাল্ট করে, তাদেরকে কিন্তু উৎসাহমূলক মেধাবৃত্তি দেওয়া হয়। রাতুল ভাইয়া যদি বলতেন কিছু এই ব্যাপারে। এটা তো উৎসাহ দেওয়ার জন্য দেয়া হচ্ছে, তবে আসলে যার যার জন্য সবচেয়ে বড় রিওয়ার্ড তো হবে যে নিজের পছন্দ জায়গায় চান্স পাওয়া, তাই না?
আর তুমি তো এটার জন্যই আসলে প্রিপারেশন নিচ্ছ, সো ওইটার চেয়ে বড় পুরস্কার আসলে কিছু নাই। কিন্তু তারপরেও হচ্ছে তোমাকে একটা বাড়তি উৎসাহ দেওয়ার জন্য বা তোমার আনন্দে আরো কিছু যোগ করার জন্য হচ্ছে এই মেধাবৃত্তির ব্যবস্থাটা করা হয়। তো এটা তোমরা যথাসময়ে জেনে যাবে যে এক্স্যাক্টলি হচ্ছে কোন কোন বিষয়ের জন্য বা কোন কোন ক্রাইটেরিয়ার জন্য মেধাবৃত্তির পরিমাণটা কত, কিংবা তোমরা কিভাবে সেটা পেতে পারো এই বিষয়গুলো। তবে তোমার মূল টার্গেট থাকবে যে আমি আমার সেরাটা দিয়ে ট্রাই করব এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সর্বোচ্চ সেই চেষ্টাটা আমি করব। এই সিনসিয়ারিটিটুকু তোমার কাছ থেকে আমি আশা করতেই পারি, তাই না? তোমরা তো এখন বেশ রেসপন্সিবল, যারা যারা এই মুহূর্তে ক্লাস শুরু করেছো বা যারা এখন সেমিনারটা শুনছো, তো সেই রেসপন্সিবিলিটির দাবিতেই আমি বলছি যে তোমার কাছ থেকে এইটুকু তো আমি আশা করতেই পারি যে তুমি অন্তত তোমার সেরাটা দিয়ে ট্রাই করবে। কারণ তুমি যদি তোমার ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে ট্রাই করো, তারপরে যদি নাও হয় সেটা শেষ পর্যন্ত, তাহলেও কিন্তু তোমার সেক্ষেত্রে আফসোস থাকবে না যে আচ্ছা এবার হলো না, আমি হয়তো এর বিনিময়ে অন্য কিছু পাবো বা অন্য কোনো কিছু হয়তো আমি অ্যাচিভ করতে পারবো। বাট এরকম যাতে না হয় যে তুমি ট্রাই কম করার কারণে তুমি দেখতে পেলে যে আচ্ছা আমি আর একটু ট্রাই করলেই হয়তো চান্স পেয়ে যেতে পারতাম, সেই আফসোসটা কিন্তু অনেক বড়, যে ইস আমি যদি আর একটু যদি ট্রাই করতাম। So, এই পরিস্থিতিতে যাতে তোমাকে পড়তে না হয়, তুমি তোমার মতো করে ট্রাই করো, তারপর রেজাল্ট যা হয় দেখা যাবে, বাট তোমার দিক থেকে যাতে কোনো ত্রুটি না থাকে। থ্যাংক ইউ ভাইয়া। তো এই তো দেখতে দেখতে আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম। আর তোমাদের হচ্ছে যেই প্রশ্ন ছিল, কিছু প্রশ্নের আমি চ্যাট বক্সে দেখতে পেলাম, সেটার একটু উত্তর দিয়ে দিতে চাচ্ছি। যে হচ্ছে একজন প্রশ্ন করেছে অফলাইনে ক্লাস শুরু হলে কি আবার ভর্তি হতে হবে নাকি, বা আরেকজন বলেছে যে ফুল সিলেবাসের উপর কি আবার প্রিপারেশন না হবে নাকি। এই কথাটাই আমরা শুরুতে বলেছিলাম, আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এখানে কোনো কিছুই তোমার লিমিটেড থাকতেছে না কিন্তু। আলটিমেটলি আমাদের হাতে যতটুকু সময় থাকবে এর মধ্যে হচ্ছে আমরা অ্যাডমিশনের আগ পর্যন্ত প্রিপারেশন নেওয়াবো। এবং সেটা ওই যে অফলাইনে যদি শুরু হয়, এখন যেটা ভর্তি হচ্ছে তার আন্ডারেই কিন্তু। ঠিক আছে? সো এটা আলাদা কিছু না, বা এখন শর্ট সিলেবাসে পড়ানো হচ্ছে, ইভেন পরবর্তীতে যে ফুল সিলেবাসের উপর যদি পড়ানো হয়, সেটাও কিন্তু তোমার আলাদা করে ভর্তি হতে হবে না। অর্থাৎ এখন যা হচ্ছে সবকিছু এর মধ্যেই। তো এই তো আমাদের দিক থেকে আজকে এটাই ছিল। ইনশাল্লাহ সামনে ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা এর মধ্যে ডিসিশন নিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। এবং তোমাদেরকে তো ভাইয়া লাইভে দেখিয়ে দিলেন, প্লাস হচ্ছে যে আমিও দেখিয়ে দিলাম যে চাইলে যদি কোনো কনফিউশন থাকে, আমাদের এই ব্রাঞ্চগুলো আছে, এখানে তুমি ফোন দিতে পারো, ফোন দিয়ে হেল্পলাইনে ফোন দিয়ে তুমি হেল্প নিতে পারো। পাশাপাশি হচ্ছে যে নিজে যদি ট্রাই করো, আমি বিলিভ করি তোমরা যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট স্মার্ট তোমরা। তোমরা কিন্তু জাস্ট এই যে উদ্ভাসের ওয়েবসাইটে যে নিজেরাই ট্রাই করতে পারো, বা ইউটিউব থেকে একবার টিউটোরিয়ালটা দেখে নিয়ে এই যে ক্লাস এক্সাম বা কিভাবে ভর্তি হবা সব কিন্তু করে ফেলতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। রাতুল ভাইয়া। হ্যাঁ, সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। তবে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলে যাই, তোমার নিজের ভালো আসলে তোমার শেষ পর্যন্ত নিজেকেই বুঝতে হবে, এটা তোমার চেয়ে ভালো অন্য কেউ তোমাকে বুঝে দিবে না। সো এটা যদি বুঝতে পারো, তাহলে আশা করি আর নতুন কোনো পরামর্শ আমার তোমাকে দিতে হবে না। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে যে একজন বলছে যে অনলাইন ক্লাসে কি লাইভ কোয়েশ্চেন এন্ড আনসার করতে পারবে নাকি। অবশ্যই ভাইয়া, আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সেটা আজকে যেমন জুমের মাধ্যমে যুক্ত হলে সেভাবেই হয়, এবং সেখানে তোমার একসাথে লাইভ ক্লাসে দুইজন টিচার থাকেন। একজন টিচার, একজন ভাইয়া ক্লাস নেন, আর আরেকজন ভাইয়া সাধারণত কিউএনএ তে থাকেন। সেখানে কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয়। আর চ্যাট বক্সও ইভেন তুমি টিচারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবা। অর্থাৎ ধরো আমি পড়ানোর সময় তোমাদের কাছে জানতে যাবো যে তোমরা কি সব বুঝতে পারছো নাকি, বা কোন লাইনটা বুঝো নাই, তখন সেটাও তুমি চ্যাট বক্সে লিখে জানাতে পারবা। আর যদি কোনোটা মিস হয়ে যায়, সেই জন্য বললাম কিউএনএ বক্সে কিন্তু আরেকজন টিচার একসাথে কনস্ট্যান্টলি থাকেন। অর্থাৎ উনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভর্তি হয়ে যাবা এবং উদ্ভাস.com ওয়েবসাইট থেকে রুটিনটা দেখে নিবা, রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস পরীক্ষা করবা। আর অবশ্যই হচ্ছে যে আমাদের যেহেতু এখন অবস্থাটা একটু খারাপ, করোনার পরিস্থিতি খারাপ যাচ্ছে, নিজে সুস্থ থাকার চেষ্টা করবা। সুস্থ থাকলেই মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ভালো মতো প্রিপারেশনটা নিতে পারবা। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।